তো নমস্কার, সাহিত্য বিজ্ঞানীতে আমি শালিনী আবার চলে এসেছি আমার পডকাস্টে। আজকে যিনি রয়েছেন তার সাথে কিন্তু আপনারা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন, আপনারা কিন্তু পূর্ব পরিচিত। তো সুস্মিতাকে আবার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সুস্মিতা, কেমন লাগছে থ্যাংক ইউ সো আবার ফেরত মাচ এসে? শালিনী। এটা খুব ভালো লাগছে যে আবার ফেরত এসে। থ্যাংক ইউ সো মাচ। তো তুমি কেমন আছো বলো? আমি তো ভীষণ ভালো আছি, ভীষণ ভালো আছি। বাহ। দিনের পর দিন যত যাচ্ছে, দেখো সত্যি কথা বলতে আমি যে সাপোর্টটা সাহিত্য বিজ্ঞানে শুরু হওয়ার পর থেকে মানুষজনের থেকে পেয়েছি, যতটা পেয়েছি, হুম। তা সেটা আমি ইমাজিন করিনি, জেনুইনলি আমি ইমাজিন করিনি। এবং সব থেকে ভালো করে যদি আমার সবকটা ভিডিও ভালো করে লক্ষ্য করা যায়, তোমার যে ভিডিওটা ছিল, মানে তোমার সাথে আমার যে কনভারসেশনটা ছিল, সেটা লোকে না খুব, অ্যাবাউট চাইল্ড সাইকোলজি। একদম আচ্ছা। খুব শুনেছে যে চাইল্ড সাইকোলজি। কারণ এবং তার মধ্যে আমার চ্যানেল, আমার এক বন্ধুস্থানীয়, তার নাম মুন, চন্দ্রমৌলি তার নাম। সে খুব আচ্ছা। অদ্ভুত ভাবে, মানে আনএক্সপেক্টেড ওয়েতে, আমাদের কনভারসেশন অনেকটা বড় ছিল, সে হ্যাঁ। পুরোটা শুনেছে, পুরো শেষ অবধি শুনেছে। এবং সব থেকে Okay. ইন্টারেস্টিং আমার যেটা লেগেছে, সে এক্সপেক্টিং এক্সপেক্টিং এ হুম। চাইল্ড, খুব ও। সুন্দর। এবার ওকে। আমার সব থেকে বেশি ভালো যেটা লেগেছে যে ও আমাকে পুরোটা শুনে না এটা জিজ্ঞেস করেছে যে আচ্ছা, তাহলে এই রকম যদি হয় তাহলে আমি কি করব, আমি কি ওনার সাথে যোগাযোগ করতে পারবো পরে প্রয়োজন হলে? ও। তো হ্যাঁ, দ্যাট অবশ্যই। এনি টাইম। দ্যাট ওয়াজ, এনি টাইম। হ্যাঁ। যাক, তো খুব ভালো। মানে দেখো, ভালো কাজ হলে মানুষ শুনবে, মানুষ নেবে, কোনো চিন্তা নেই। মানে কাজটা তুমি ভালো করছো। বি ফোকাসড, দ্যাটস ইট। একদম, থ্যাংক ইউ সো মাচ। তো আজকে, আগের দিন আমরা কথা বলেছিলাম চাইল্ড সাইকোলজি নিয়ে। হুম। একটা এপিসোডে যেহেতু অনেক কিছু নিয়ে কথা বলা সম্ভব হয় না, সেহেতু আমরা হুম। আবার একটা এপিসোডে ফেরত এলাম। আজকের যে কথা বলার বিষয়, যেটা খুব সেন্সিটিভ, এবং আমার মনে হয় এটা নিয়ে তো কথা বলা উচিতই, খুব বেশি করে কথা বলা উচিত। সেটা হচ্ছে বাচ্চা এবার অ্যাডোলেসেন্স পিরিয়ডে পা রেখেছে, ঠিক আছে? এইবার আচ্ছা। তখন তার সাইকোলজিক্যাল কি চেঞ্জেস চেঞ্জেস আসছে। তো হুম। প্রতিবারের মতো আমি কিছু প্রশ্ন রেডি করে রেখেছি, কারণ সবকিছু জিজ্ঞেস তো করা যায় না। তো একটা হুম। মোটামুটি বানিয়ে রেখেছি। তো সেখান থেকে আমার প্রথম প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে আমরা যখন ছোট থেকে বড় হয়েছি, তখন আমরা দেখেছি যে একটা বয়সের পর আমাদের লাইফে একটা পার্সোনাল লাইফ বলে কথা আসে। দিস ইজ মাই পার্সোনাল লাইফ, হুম। ঠিক আছে? তো পার্সোনাল লাইফে এসে বাচ্চা হয়তো খুব বাড়াবাড়ি কিছু শুরুতেই পার্সোনাল জিনিসপত্র করে না, কিন্তু সে ধরো একটা ডায়েরি লিখলো, সেই হুম। ডায়েরিতে সে তার মনের কথা কিছু লিখলো, যেটা হয়তো সে আর কারো কেউ বুঝবে না, এটা ফিল করে নিয়েছে, তো লিখে রাখলো। কিন্তু অনেক ক্ষেত্রে এটা দেখা যায় যে বাবা মায়েরা ভাবে না নাই, এত অল্প বয়সে পার্সোনাল লাইফ যদি হয়, ও কি করছে কোথায় করছে জানতে পারবো না, তাহলে কি হবে তখন আমি যদি না জানি? তো তখন ন্যাচারাল, বাবা মায়ের এসকেপ রুটটা ওই ডায়েরিটা হয়ে যায়, যে কি লেখে দেখি তো, কি লেখে পড়ি তো। একদম। তো এইখানে ওর ওর এটা প্রথম বিশ্বাসঘাতকতা হিসেবে মনে হয়, কারণ ও তো অত কিছু একদম। প্রসেস করতে পারে না এত অল্প বয়সে। ওর প্রথম বিশ্বাসঘাতকতা বলে মনে হয়, ও আরো পিছিয়ে যায়। তো এখানে আমার দুটো প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন হচ্ছে যে এই যে আমি পার্সোনাল লাইফটা শেয়ার করতে, মানে পার্সোনাল লাইফটা রাখতে দিলাম না অ্যাজ আ গার্জেন, তাতে বাচ্চার সাইকোলজি কিভাবে এফেক্ট করলো? আর দু নম্বর প্রশ্ন হচ্ছে, আমার বাচ্চা যে ছোট বয়সে আমার জন্যই পার্সোনাল একটা লাইফ বা পার্সোনাল একটা স্পেস এটা শিখলো না, সেটা তাকে ভবিষ্যতে কতটা সমস্যায় ফেলতে পারে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। সত্যি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে কতগুলো বিষয় তুলে ধরার আছে, ঠিক আছে। প্রথম কথা, বিশ্বাসঘাতকতাটা তো বাচ্চা ফেস করলো। তো ওর মধ্যে না, পরবর্তীতে মানুষকে বিশ্বাস করার প্রবণতাটা কমে যাবে। এবং বিশ্বাসঘাতকতা আরেকটা ভাবেও হয়। খুব ছোট বয়সে, আমি জানি না কত মধ্যবিত্ত বাড়িতে এটা হয়েছে, হুম। চিকেন খাওয়ানোর নাম করে সয়াবিন মেখে খাইয়ে দিয়েছে। কিছু একটা ভেবে এঁচড় খাইয়ে দিয়েছে, ঠিক আছে, মানে যেটা খেতে চায় না সেটাকে ভাতের মধ্যে দিয়ে কোনোভাবে খাইয়ে দিয়েছে। হুম। বাচ্চা যখন পরে রিয়েলাইজ করেছে, বা দেখবে বাবা মায়েরা এটা খাওয়ানোর পর ক্রেডিট নিয়ে বলে, কি খেলি বলতো, এইটা এভাবে খাইয়েছি। তো এখন আমাদের মানে ভাবলে মনে হয় কি সুন্দর সাস্টেইনেবিলিটি একটা প্যারেন্টিং ছিল। এভাবেও যে জিনিসটাকে এক্সিকিউট করে খাওয়ানো যায়, এটা আমরা এখন বুঝি।
তখন মনে হয়েছে এটা তো আমি খাই না, আমাকে এভাবে খাইয়ে দিল। মিসট্রাস্ট কিন্তু ওখান থেকে হলো। হুম। তো পেরেন্ট একদম প্রথম দিকে আমাদের প্রথম সোর্স অফ ট্রাস্ট থাকে, ঠিক আছে? মানে পেরেন্টই তো সবকিছু প্রোভাইড করছে যখন যেটা দরকার, ভালো মন্দ সব পেরেন্টস শেখাচ্ছে। হুম। তাদের কাছ থেকে মিসট্রাস্ট আসা মানে আমার কিন্তু সাবকনসিয়াসে পুরো দুনিয়ার উপর থেকে ট্রাস্ট উঠে গেল ফর আ মোমেন্ট। আমি বলছি না ফর লাইফ টাইম, ফর ঠিক। আ মোমেন্ট। ঠিক। এবং পরবর্তীতে আমি কোনো বন্ধু বানাতে গেলে আমার মনে হবে ও হুম। তো আমাকে করতে পারে। সেই বন্ধুটা অ্যাডোলেসেন্সে গিয়ে প্রেমিকা হতে পারে কি প্রেমিক হতে পারে। তখনই না আমি অন্য অন্য অপশনস খুঁজবো, কারণ আমি তো ওই পার্টিকুলার ওই অপশনে আমি তো সাস্টেইনেবল না, আমি তো পার্টিকুলার ওই অপশনে আমি তো সিকিউরড না। ঠিক। বুঝেছো? এবার আমি আরেকটু এটা আমি ইন জেনারেল বললাম যে মিস্ট্রাস্টটা আমাকে কত দিক থেকে লিড করে, এবার আমি একটু প্রিসাইসলি আসি। একটা ডায়েরি, ঠিক আছে, আমাদের সময় খুব ছিল। স্ল্যাম বুক ছিল, হুম। ডায়েরি ছিল, আমরা প্রচুর করেছি এবং কখনো মেনটেন করা হয়নি। খুব গুরুত্বপূর্ণ দিন, দুঃখের যদি খুব গুরুত্বপূর্ণ দুঃখ পেলাম, কি খুব গুরুত্বপূর্ণ একটা আনন্দ হলো, সেগুলোকে আমরা ডায়েরিতে লিখেছি। আজকাল ফোনের নোটপ্যাড হয়ে গেছে। আর আজকাল কোভিড এর অনলাইন ক্লাসের দৌলতে কোনটা আমার ক্রোমবুক, কোনটা আমার ফেসবুক, কোনটা আমার এন্টারটেইন, আমার সব গুলিয়ে ঘেটে হয়ে গেছে। ঠিক আছে? আমি বাচ্চাদেরকে এ কারণেই দোষ দেব না। আমরা যারা এখন বড়, মানে তুমি পড়াচ্ছ আমি পড়াচ্ছি, হুম। আমরা কজন ঠিক করে একটা লার্নিং ভিডিও দেখতে গিয়ে 1.5 ঘন্টা লার্নিং ভিডিওটাই দেখি, ঠিক। মাঝখানে অ্যাড হয়ে গেলে আমরা চলে যাই না এই লিঙ্কে ওই লিঙ্কে। ঠিক। আর ওরা তো বাচ্চা, হাউ ক্যান উই জাজ? হুম। এইবার কথাটা হচ্ছে, ডায়েরিটা যতদিন ছিল ততদিন তো বাবা মায়ের রেস্ট্রিক্ট ছিল যে ওর পার্সোনাল স্পেসে কি চলছে এভাবে দেখি তো। হুম। কিন্তু বাচ্চা যে বয়স থেকে ডায়েরি লিখছে, ও কিন্তু খুব জানে এটা কার কার হাতে পড়তে পারে। হুম। ঠিক আছে? সেটা পড়ে নিলে না, ও পরের দিন থেকে ওটা আর লিখলো না। এবার ওখানে যে লিখলো না, আর কোথাও লেখার জায়গা পাচ্ছে না, কারণ ওর তখন মনে হচ্ছে বাবা মা তো সার্ভিলেন্স ক্যামেরার মতো আমার দিকে নজরে রাখছে। একদম ঠিক। তা একদম। তখন, হ্যাঁ, তখন ওর কি হবে? ও ইমোশনটা এক্সপ্রেস করতে পারলো না। এবার যেই ইমোশনটা একটা প্রোডাক্টিভ ওয়েতে চ্যানেলাইজ হওয়া দরকার ছিল, আমার ধরো কারোর উপর খুব রাগ হচ্ছে, বুঝলাম, ওকে না একটা মেরেই দেবো। অ্যাডোলেসেন্সদের খুব হয় হাতাহাতি, রাগ, কারণ সার্টেন কিছু অ্যাড্রিনাল রাশ বলো কি হরমোনাল চেঞ্জ বলো, জিনিসগুলো খুব ম্যাসিভলি হতে থাকে। হুম। হ্যাঁ, প্রত্যেকটা আমরা যখন মেয়েরা বা ছেলেরা বড় হই, আমাদের নিজেদের ওই বায়োলজিক্যাল চেঞ্জেস গুলো থ্রু যে হরমোনটা আছে, হুম। হরমোনকে আমরা পুরোপুরি বায়োলজির দিকে ঠেলে দিতে পারি না। হরমোন হচ্ছে বায়োলজি সাইকোলজি পুরো ব্রিজ। এবং আমরা সাইকোলজিস্টরা বিপিএস মডেলে কাজ করি, বায়ো সাইকো সোশ্যাল মডেল। তো আচ্ছা। বায়ো সাইকো সোশ্যাল এই তিনটে রিজিয়নে না হরমোন, নিউরো ট্রান্সমিটার ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো সেই জায়গাগুলোতে আমাকে তো ওই স্পেসটা দিতে হবে। একটা বাবার তো বোঝা উচিত যে আমার 11-12 বছরটা ওরকম ছিল, আমার বাবার শাসনটা আমার ঘাড়ে চেপে বসেছিল, আমি আমার ছেলের ঘাড়ে চেপে বসবো না, হাতে ধরে বোঝাবো। হুম। মায়েরও বোঝা উচিত, হ্যাঁ, আমারও তো একটু একটু এদিক ওদিক কি হয়নি, যদি হয়েও থাকে আমি সেই স্পেসটা দিই। আমি, আমার যদি আমার নিজের প্যারেন্টিং এর ওপর বিশ্বাস থাকে যে আমি আমার সন্তানকে যেভাবে মানুষ করেছি, ওর ডিসিশন মেকিং এ কোনো প্রবলেম হওয়ার কথা নয়। যদি কোনো প্রবলেম হয়েও থাকে সেটা সামলানোর দায়িত্বটা আমি নেব। কিন্তু আগে আমি ওকে দেখি প্রবলেম আর সলিউশনের মধ্যে কতটা গ্রে লাইনে ও সাস্টেইন করে। এইটা হচ্ছে প্যারেন্টিং এর উপর বিশ্বাস। একদম। বাবা মায়েরা কেন পার্সোনাল স্পেসে গিয়ে ডায়েরি পড়বে, বা কেন বাবা মা ফোর্স করবে, কেন বাবু ওই অ্যাপের আগে তোর পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ড ওপেন কর, তোর ফোন আমি অ্যাক্সেস করতে পারছি না কেন? হুম। এটা কি খুব চেনা চেনা লাগছে না? একদম। আমরা কি কাপলদেরকে ঝগড়া করতে দেখি না? হুম। তোর পাসওয়ার্ড আমি জানি না কেন, আমাকে এক্ষুনি টেক্সট কর। তুমি বুঝতে পারছো জিনিসগুলো কোথা থেকে মেসেজগুলো আমরা নিচ্ছি? হুম। কারণ ছেলে যখন ফেস করেছে তার মা বাবা তাকে পাসওয়ার্ড দিতে দিচ্ছে না, কি সার্ভিলেন্স ক্যামেরার মতো নজর রাখছে, সে অ্যাজ এন অ্যাডোলেসেন্স বলো বা অ্যাজ এ অ্যাডাল্ট বলো, সে একটা পজিটিভ বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডে পরিণত হচ্ছে। কারণ ওর কাছে না সিকিওর ল্যাঙ্গুয়েজ, লাভ ল্যাঙ্গুয়েজ ওটাই। কারণ ছোট থেকে আমি আরেকটু আমি এক্সপ্লেইন করি, ছোট থেকে আমার বাবা মা আমাকে ধরো শাসন করেছে,
হুম। আমাকে বকাঝকা করেছে এবং খুব পজেসিভ ওয়েতে উইদাউট এনি পার্সোনাল স্পেস আমাকে একদম কুক্ষিগত করে ধরো মানুষ করেছে, ধরে নিচ্ছি। তাহলে বড় হওয়ার পর আমরা কি করি, যতই নেগেটিভ সার্কামস্টান্সেসে থাকি না কেন, আমরা জিনিসটাকে পারসিভ করি পজিটিভলি। এটা আমাদের হুম। পুরো ক্রোনোলজিক্যালি কেন, কারণ আমি জানি আমি যদি 6 আছে ওটাকে 9 করে ভাবলে আমার সুবিধা হয়, তো আমি 9 করেই ভাববো, হুম। সো দ্যাট আমি অনেকটা সাস্টেন করে যেতে পারি পজিটিভলি। হুম। আমরা কিন্তু অনেকক্ষণ ধরে কাঁদতে পারি না, অনেকক্ষণ ধরে হাসতে পারি না, ঠিক। অনেকক্ষণ ধরে চুপ থাকতে পারি। হুম। স্টেবিলিটি ম্যাটার্স। তো আমার লাইফে যেটাই হোক, একটা টাইমের পর আমি গিয়ে ভাববো যে কিভাবে ভাবলে পরে আমি ভালো থাকবো। তো বাবা মায়ের অযাচিত শাসন, বাবা মায়ের অযাচিত ওই সার্ভিলেন্স ক্যামেরা যেটা বললাম, ঠিক আছে, নজরদারি, এগুলো একটা টাইমের পর না আমরা বলি কি, ঠিক আছে আমার গা সওয়া হয়ে গেছে। গা সওয়া হয় না, আমার পারসেপশন পাল্টে যায়। আমি হুম। ধরে নিয়েছি যে ইট ইজ নর্মাল। এইবার সমস্যাটা হচ্ছে যে আমি ধরে নিলাম এটাই তো নর্মাল। বড় হওয়ার পর যখন আমরা সোসাইটি থেকে বিভিন্ন শিখে জেনে কিছুটা ছেড়ে কিছুটা ধরে যখন আমরা একটা অ্যাডাল্ট তৈরি হই না, আমরা তখন ভাবি খুব খারাপ তো নেই, বাবা মাকে আমাকে ভালো করে মানুষ করেনি, খাইয়েছে পরিয়েছে কত কিছু করেছে, ওরা ভালো তো। তো ওই যে ওটাই আমার কাছে সিকিউরড হয়ে গেল, ওই কোডিংটা, ওই পসেসিভনেসটা, সেটাই পরবর্তীতে আমি আমার পার্টনারের উপর গিয়ে খাটাবো। না, পাসওয়ার্ড তো চাইবো, দিস ইজ নর্মাল। একদম। বুঝেছো? তো তুমি যদি কিছু সেইভাবে ভুল যদি করা করছো হয়। না, তাহলে তুমি পাসওয়ার্ডটা দেবে না কেন? হ্যাঁ, হুম। কিন্তু তাই। আমরা বোঝাতে পারি না পার্সোনাল স্পেসে ঢুকতে যাওয়াটা ভুল। সে অবশ্যই। স্পেসটা খারাপ হোক কি ভালো হোক, হুম। এটা ভুল। হুম। এবং বাচ্চার মধ্যে পার্সোনালিটি তৈরি করাটাও একটা প্যারেন্টিং। কেন বলছি, আমি পার্সোনালিটির কথাটা যদি আসে, পার্সোনা কথাটা এসছে তোমার থিয়েটার থেকে। আচ্ছা। থিয়েটারের সময় যারা মুখোশ পরতো, ঠিক আছে, মাস্ক পরে না, সে ওই মাস্কটাকে বলতো পার্সোনা। তো ও। আমাদের মধ্যে যাদের পার্সোনা, হ্যাঁ পার্সোনালিটি, আমাদের সাইকোলজি চ্যাপ্টার, আমার যতদূর মনে পড়ছে ক্লাস 12-এ আমি যখন পড়াই, তো সেলফ একটা হয়, পার্সোনালিটি একটা হয়। হুম। সেলফ হচ্ছে আমার কোর রিয়েলিটি, বাড়িতে যে জামা কাপড় পরে থাকছি বা বাড়িতে চুল টুল না ছেড়ে যেভাবে থাকছি, হুম। কোর রিয়েলিটি। সেখান থেকে যখন বাইরে বেরোবো, একটা তো আমরা কিছু ড্রেস আপ করবো, হুম। প্রেজেন্টেবল হবো, দেন বেরোবো। সেই প্রেজেন্টেবল হওয়াটা হচ্ছে আমার পার্সোনা। আচ্ছা। ঠিক আছে, দ্যাট ইজ মাস্কিং। যেমন আমি আমার বন্ধুদের সাথে যে ল্যাঙ্গুয়েজে কথা বলি, হুম। বাবা মায়ের সাথে সেখানে ফিল্টার লাগে, হুম। আবার ছোটদের সাথে বড়দের সাথে আমাদের কিন্তু একটা স্পিচ ফিল্ট্রেশন থাকে। তো সেটা হচ্ছে আমার পার্সোনালিটি আর সেলফ। তো পার্সোনালিটি যদি তৈরি না হয়, তুমি বুঝতে পারছো আমি বাচ্চার মধ্যে কোনো বোধ তৈরি করলাম না। বোধ কি, আমাকে কোথায় বলতে হবে, কোথায় থামতে হবে, কোথায় কিভাবে চলতে হবে। হুম। তো সেই স্পেসটা আমি যদি বাচ্চাকে প্রোভাইড না করি, ও তো আরো জেদি হয়ে যাবে। ওর যখন মনে হবে যে আমি সারাক্ষণ এই রকম, তখন ওর তো বুঝে গেল যে একটা কুয়োর ব্যাঙ। একদম। পরে যখন বাবা মা বড় হওয়ার পর বলবে মানুষ করে দিয়েছি, বড় হয়ে গেছো, নিজেরটা নিজে বুঝে নাও, তখন কি হবে? ও তো তখন। এরকম ছিল, হুম। ও তো নিজেরটা নিজে বুঝতে পারলো না, ঠিক এবার কথা। এরকম করে ছেড়ে গেল, ও তো তখন শক্ট। হুম। নিজেরটা নিজে কি করে বুঝবো, কি করে বুঝতে হয়, ও তখন শক্ট। বাবা মা যদি, বাবু এরকম হয়, বাবা এরকম হয়, বাবা এরকম হয়, আমি চারদিক থেকে ওকে বোঝাচ্ছি, তাহলে দেখো এই যে রোটেশনটা, ও কিন্তু সুন্দর করে মোল্ড হলো, উঠতে পারলো। এবার এই কথাটার পরিপ্রেক্ষিতে দু তিনটে প্রশ্ন আমাদের উঠে এলো। সেটা হচ্ছে দেখি। যে সাধারণত যে কোনো সিচুয়েশনকে যদি একটা একটা এইভাবে রেখে দেওয়া হয় এবং বিভিন্ন দিক থেকে তার ছবি তোলা হয়, তাহলে আলাদা আলাদা পার্সপেক্টিভে আলাদা আলাদা রকম দেখতে লাগে জিনিসটা। তো আমি ঠিক। এই যে পার্সোনার কনসেপ্টটা একটু টুইস্ট এন্ড টার্ন করে একটা প্রশ্ন বলছি। বেশ। এই যে তুমি আমাকে একটা টপ টার্ন বললে যে পার্সোনা মানে আমার প্রেজেন্টেশন টুয়ার্ডস দ্য সোসাইটি, আমি কতটা প্রেজেন্টেবল, কিভাবে প্রেজেন্ট করছি নিজেকে মানে হুম, পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, সেটা দ্যাট একদম। মেক্স মাই পার্সোনা। অ্যান্ড সেলফ, দ্য কোর রিয়ালিটি ইজ ডিফারেন্ট। এবার হুম, ধরো একটা এমন পার্সোনালিটি, আমি এক্সাম্পল দিচ্ছি আমাকে, ঠিক আছে? আই এম নট সো মাচ অ্যাওয়্যার, আমি এই বয়সের কথা বলছি, আগের নয়। হুম, হুম, আই এম নট সো মাচ অ্যাওয়্যার অ্যাবাউট মাই ড্রেস, মাই হুম, কোয়ালিটি অর ব্র্যান্ড অফ দ্য ড্রেস অর হুম, হুম, মেকআপ, বা ধরো হেয়ার স্টাইল। আই এম হুম, রিয়েলি কমফোর্টেবল উইথ মাই স্কিন, রিয়েলি রিয়েলি, মানে
whether I have so many spots in my skin, on my skin. So, but I don't have any problem with it. I do feel like if I talk to someone, যদি কেউ আমাকে কথা বলতে শোনে, তো ডেফিনেটলি তার মনে হবে যে না, এর সাথে কথা বলা যায়, তার জন্য আমার একদম। খুব একটা দরকার নেই। তাহলে এই যে ট্রু সেলফে খুব কমফোর্টেবল হওয়া, এটা কি কোথাও মানুষকে সোসাইটির সাথে বন্ড করতে অ্যাকচুয়ালি সমস্যা তৈরি করে? মানে শুড আই বি অ্যাওয়্যার অ্যাবাউট মাই ড্রেসিং সেন্স এন্ড না অল? না না, এটা ডিপেন্ড করে তুমি কোন সোসাইটিতে আছো। হুম। ঠিক আছে, ওকে। এটা টোটালি ডিপেন্ড করে তুমি কোন সোসাইটিতে আছো। ঠিক যেরকম বাচ্চা কেমন কি তৈরি হবে সেটা পরিবেশ আর প্যারেন্টিং এর উপর ডিপেন্ড করছে, ঠিক সেইভাবে আমি নিজে মানুষটা, ধরো মানুষ তো ভালো মন্দ মিশিয়ে হয়। হুম। এবার সে নিজেকে ভালোর দিকে বেশি রাখছে না মন্দের দিকে বেশি রাখছে, সেই ব্যাপারে তার ইনফ্লুয়েন্স আসে, ইনফ্লুয়েন্সটা সোসাইটিতে। আচ্ছা। এরকম প্রচুর ভালো স্টুডেন্ট আছে, মানে পড়ে পড়ে হয়তো আমার কাছে যখন পরীক্ষা দিচ্ছে মারাত্মক রেজাল্ট করছে, ইনফ্যাক্ট ওর কপি পড়ে আমার নিজের খুব ভালো লাগছে, হুম। পরীক্ষায় গিয়ে পুরো ধেরিয়ে আসে। হুম। কেন? পুরো প্যানিক, কারণ ওর মনে হয় কোথাও যে ম্যামের কাছে পরীক্ষা দেওয়াটা কমফোর্টেবল, ম্যাম উইল নট জাজ মি, হুম। আমি যতটুকু লিখবো ম্যাম আমাকে প্রপারলি দেখবে খাতা। পরীক্ষার সময় গিয়ে ওর সব ঘেটে যাওয়া হয়ে যায়, কারণ ওই পরীক্ষার পরিবেশটা ওকে প্রমাণ করাচ্ছে তুমি ভালো স্টুডেন্ট নাও। ঠিক আচ্ছা। আছে, আর আচ্ছা। আমার কাছে পরীক্ষাটা ওর মনে হচ্ছে আমি যেমন স্টুডেন্টই হোক ডাজন্ট ম্যাটার, তো হুম। ওর ফুল পটেনশিয়ালটা দিতে পারছে। এবার তুমি, যখন তুমি তোমার নর্মাল স্কিন নিয়ে প্রপারলি, অবশ্যই মানুষ কাজের দিয়ে তো ভালো, এবার তোমাকে দেখতে হবে তোমার কথাটা তুমি কোন জায়গায় বলছো, সেখানে হুম। শোনার মতো বোঝার মতো মানুষজন আছে কিনা। আচ্ছা। হোয়াট ইফ তুমি সাথে গিয়ে এমন একটা সোসাইটিতে বললে, সবাই বললো কি বলবো, মানে তখন হ্যাঁ। তোমার নিজের আনকমফোর্টেবল লাগবে, ইয়েস, হ্যাঁ। কর্নার্ড লাগবে। একদম। তো এটা পুরোপুরি হচ্ছে পরিবেশের উপর তাহলে হোয়াট শুড নির্ভরশীল। আই ডু এবার অন দ্যাট প্লেস? মানে আমার কি করা উচিত? আমার তো একটা দেখো, আমাদের এখন যা এজ, আমাদের এখন আমার নিজস্ব মতামত হচ্ছে বি ইউ, বি। বি ইউ। তাতে তোমার সারাউন্ডিংস এ যারা থাকলো থাকলো, বাকিরা যারা গেল তো এমনিও গেল, যারা সারাউন্ডিংস এ থেকে গেল ওটাই ওই ছাকনির ওপরের মানুষজন, বাকি সবাই ছেঁকে গেছে। একদম। তো একদম। ওভাবে থাকাটা ভালো, কারণ নিজে আমি অলরেডি মোল্ডেড, নিজে আমি হুম। অলরেডি মোল্ডেড, আমার এখন শুধু শিখবো, শিখবো ঠিক। মানে কি, ফর বিং আপডেটেড। হুম। কারণ আমাদের না ডিসিশন মেকিং এখন তৈরি হয়ে গেছে, আমরা জানি ওয়্যার টু ডু, হাউ টু ডু, হাউ মাচ টু ডু। সমাজ। নাও আমাদের এখন বলতে হবে কি যে আর কি কি জিনিস আপগ্রেডেশন হচ্ছে। যেমন আমরা যখন পড়াশোনা করেছি হারিকেনের আলোয়, লিটারালি মানে কারেন্ট চলে গেলে হারিকেনের আলোয় কমাচ্ছি বাড়াচ্ছি ওটা নিয়ে খেলতেও দেখবে মজা লাগতো। হ্যাঁ। আজকালকার বাচ্চাদেরকে তুমি হারিকেন বলো, কেউ কেউ বলবে হ্যাঁ ওই ক্যাফেতে দেখেছিলাম, অ্যাস্থেটিক ক্যাফে রাইট। গুলোতে এখন টাঙানো থাকে, ওদের কাছে এখন কিন্তু হ্যাঁ। এইটা হ্যাঁ। জিনিস। আমরা এআই দেখছি, ঠিক আছে, আমরা চ্যাট জিপিটি এক্সপ্লোর করছি, আমরা লার্ন করছি থ্রু আউট। লার্ন তো করছি কিন্তু সোর্সে থাকছি, হুম। রুটেড থাকছি, রুট কিন্তু বলছি না। হুম। ঠিক আছে, ঠিক যেই প্যাশন থেকে তুমি আবুধাবিতে বসে বাংলায় একটা চ্যানেল তৈরি করছো, হুম। ঠিক যেই প্যাশন থেকে আমি ওই সকালের সাথে টাইম ম্যাচ করে, হ্যাঁ মানে সকাল দুপুর ইন্ডিয়ায় বিকেল হুম। এইভাবে বাংলায় কথা বলছি, ঠিক সেই প্যাশন থেকে রুটেড থাকাটা হচ্ছে ব্যাপার। এবার সেখানেও কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডে প্যারেন্টিং কাজ করছে, যে রুটেড থাকাটা উচিত, একদম। সাস্টেইনেবল থাকাটা উচিত। একদম। এবং স্পেসের কথা যদি তুমি বলো, স্পেসটা প্রত্যেক বয়সে দেওয়া উচিত। আমি ইন জেনারেল বলবো বাবা মা না ভালোবাসে, আমি বাবা মাকে বলবো ভালো, আপনাদের ভালোবাসায় তো কোনো খামতি নেই, কোনো কমতিও নেই, এবার নিজেকে নিজে যে ভালোবাসেন সেটার উপর ভরসা রাখুন। ঠিক কথা। আমি আমার সন্তানকে ভালোবাসি, আমার ভালোবাসার উপর যদি আমার ভরসা থাকে, তাহলে আমি কখনো ইনসিকিউর হয়ে ওর ডায়েরিও চেক করবো না, ওর ফোনের পাসওয়ার্ডও চেক করবো না। ঠিক। আমি শুধু নজরদারি নয়, আমি নজর বন্দি নয়, নজর রাখ, পড়ার সময় পড়ছে কিনা, আর রেস্টের সময় রেস্ট ঠিক করে করছে কিনা, হুম। ঘুম খাওয়া পড়াও ঠিকঠাক হচ্ছে কিনা, আমি শুধু একটু খেয়াল রাখবো। আমরা একদম। খেয়াল রাখতে গিয়ে নজরবন্দি করে ফেলি। দুটো তিনটে জিনিস আমার ব্যক্তিগতভাবে মনে হয়, কোনো বাচ্চা, দেখো প্রতিটা বাচ্চার জীবনে একটা অ্যাডোলেসেন্স পিরিয়ড আসে, বা বলা যেতে পারে হুম তার একটা টিন এজ আসে। আমি একদম সোজা ভাষায় বলছি, টিন এজ আসে, যে সময় টিন এজে বিভিন্ন ধরনের ফিজিক্যাল হরমোনাল কিছু চেঞ্জেস ঘটতে শুরু করে। তার জন্য হুম তাদের জীবনে সব থেকে বড় ফ্রেমে যেটা আসে সেটা হচ্ছে প্রেম। সব থেকে বড় ফ্রেমে, মানে বড় ফ্রেমে। ঠিক আছে। তো
আজকে আমার বাচ্চা যদি আমার থেকে প্রেমটা লুকায়, আমি যদি ওর ডায়েরি নাও চেক করি, আমি কিন্তু জানি ওর লাইফে কি চেঞ্জেস হচ্ছে, বিকজ আমিও ফেস করে এসেছি। আই নো দিস ভেরি ওয়েল। আমি যদি ওকে, সেটা যদি হতেই পারে যে সেটা একটা ডেস্ট্রাকটিভ রিলেশনশিপ, হতেই পারে, মানে হয়তো সে ইনসিকিওর, বা আমার ছেলে বা মেয়ে নিজে হুম ইনসিকিওর, তার জন্য তাদের মধ্যে সমস্যা তৈরি হচ্ছে। বাট আমার ব্যক্তিগতভাবে মনে হয় অ্যাজ আ প্যারেন্ট ওদেরকে ছেড়ে দেওয়া উচিত। দুজনেই হুম। শিখুক দুজনের তরফ থেকে হাউ টু হ্যান্ডেল আ পার্টনার। একদম। তাই না? সেখানে আমার না ইন্টারাপ্ট করলেও চলবে, আমি জানি কি হয়েছে, আমার সাথেও হয়েছে তার আগে আর কি, ওই বয়সে। তো দ্যাটস আ ভেরি গুড থিং, যে নিজের ওপর ভরসা রাখাটা খুব দরকার অ্যাজ এ প্যারেন্ট। হ্যাঁ, ঠিক আছে। একদম। এবার আমার আহ হ্যাঁ, বলো। এখানে একটা মনে পড়ছে, আমি একটা বলো। কি পড়েছিলাম, গল্পের বইয়ে পড়েছিলাম হয়তো। হুম, হুম, আহ কি ওই পাশের বাড়ির জেঠু ফোন করে বলেছে, আপনার ছেলেকে তো দেখলাম দাদা ওই মেয়েটার সাথে। হুম। তখন ওই ছেলের বাবা বলছে, আপনি শিওর মেয়ের সাথেই দেখেছেন? বলছে হ্যাঁ। বলে, ও মেয়ের সাথেই দেখেছেন, ছেলের সাথে দেখেননি তো? তাহলে ওকে। হ্যাঁ, মানে ওরকম একটা এন্ডিং নোটে জিনিসটা কমপ্লিট হয়। কিন্তু এখন দেখো, এখন কি আমাদের জেনজি আর জেন আলফা যেভাবে মানে প্রোগ্রেসিভলি দে আর চেঞ্জিং দেয়ার থটস, ঠিক আছে? হুম, তো এই মুহূর্তে ছেড়ে দেওয়াটা ওয়াইজেস্ট অপশন। কেন ওয়াইজেস্ট অপশন? আমি কিন্তু ছেলেকে বা মেয়েকে বলছি না বাবা গা ভাসিয়ে দে, যা হুম, খুশি কর। হুম, আমি জাস্ট ওকে ওই স্পেসটাতেই দিচ্ছি যে তুই যা, কত দূর অব্দি যেতে পারবি যা না, হুম। তারপর তুই ফিরে আয় মানে তারপর তুই ফিরবি তো অবশ্যই। তুই পড়ে যা, তোর ডানা ভেঙে যাক, সেটা শুশ্রূষা করার ক্ষমতা আমার আছে আমি জানি। একদম। তো সো বেটার ইউ গো। হুম, কারণ ওই যে আমি না হয় ওকে দেখে শেখালাম, ও নিজে থেকে একটু ঠেকে শিখলো, হুম, একটু পড়েই শিখলো। বাট শেখাটা দরকার। ওই যেটা বললে না যে দুদিক থেকেই শেখাটা দরকার। তো একদম। এটা ওর জীবনের অভিজ্ঞতা হলো, অসুবিধে কি? তার মানে কোনো না কোনো দিক থেকে আমাদের, আমরা যারা বড়রা, তাদেরকে হুম। ধৈর্য শিখতে হবে। ধৈর্য শিখতে ধৈর্য হবে এবং শিখতে মেক হবে। শিওর করো, তোমাকে এটাও ভাবতে হবে, ধরো খুব ম্যাসিভলি ও ডিপ্রেসড, হুম, ঠিক আছে? হুম, মানে খাচ্ছে না, ঘরে দরজা বন্ধ করে বসে আছে, খুব কমন জিনিস এগুলো আফটার আ সার্টেন ব্রেকআপ, কারণ ওটা তো ইনফ্যাচুয়েশনের ফেস। ওটা হুম। দুম করে ভাঙলে না ওই বাবেলটা ফেটে যাওয়ার মতো একটা ব্রাস্ট একদম, একদম। হয় বুকের And that's ভেতরে। really তো painful. হ্যাঁ, এটা ওর কাছে কিন্তু খুব গুরুত্বপূর্ণ পেইন। আমরা এটাকে লেবেলিং করতেই পারি কি ন্যাকামি করছিস এসব, হুম, কিন্তু ওদের কাছে খুব গুরুত্বপূর্ণ পেইন। তো সেই জায়গায় ওই গুরুত্ব দিয়ে বুঝতে হবে, হুম। ঠিক আছে? আমার তাহলে নিজেকে তখন প্রশ্ন করতে হবে, যদি এতটাই ইম্পর্টেন্ট ছিল ওই মানুষটা ওর জীবনে, সেটাও আমার সাথে তাহলে শেয়ার করলো না কেন? আমি কি তাহলে ওই বন্ধুত্বটা তৈরি করতে পারিনি ছোট থেকে? একদম। ও যদি আমাকে একটা সিগন্যাল দিত বা অ্যাওয়ার করতো, আমি ওকে অ্যাওয়ার কিছু করতাম না, আমি ওকে এভাবে বলতাম, ঠিক আছে দেখ কি হয়। বা আমি হয়তো ওকে, কিছু কিছু পেরেন্টস দেখবে, কিরে কি চলছে, তোর বয়সটা কিন্তু আমরাও পেরিয়ে এসেছি, মুখ চোখ থেকে কিন্তু বুঝতে পারি, বল বল। এরকম টোন দিয়ে বললে বাচ্চা এমনিও বলবে না। তো একটু ইজিলি হ্যান্ডেল করতে হবে, বি ইজি, মানে বাবা মা যদি সহজ হয় না, জাজ যদি না করে, বাচ্চা এমনিও কমফোর্টেবল হয়ে যায়। এমনিও কমফোর্টেবল। সত্যি কথা। সত্যি কথা, মানে বাচ্চার কাছ থেকে জোর করে ইনফরমেশন আদায় করার থেকে ইট ইজ ভেরি ইজি টু বি ইজি টু দেম। তাহলে হ্যাঁ, হয়তো ওরা একদম। নিজে এসেই তো আপনার কাছেই বলবে যে আমাকে একটু মা এটাতে হেল্প করবে, দেখো আমার এই কষ্টটা হচ্ছে, বা হ্যাঁ, কিছু না মা ও হলে ও বলে রিপ্লাই শেষ করবে, করছে না, মাথাটা এরকম, দিয়ে হ্যাঁ শেষ। ওই, ওইটাই একদম। খুব ইম্পর্টেন্ট সেটা। এবং তুমি যদি তোমার বাচ্চাকে সিকিওর, মানে হুম, মাথাটা দিয়ে শোয়া বলো কি শেয়ার করা বলো, তার মানে তো ও তো খুব ট্রান্সপারেন্ট ফ্রম হুম, হার্ট, হুম, এরকম তুমি ওকে তৈরি করছো। সেই বাচ্চার যখন অ্যাডোলেসেন্সে যায় কি টিনেজে যায়, ও হয়তো অপশন এক্সপ্লোর করে। হুম, ওর পার্টনার যদি ইন টক্সিক, কি রেড ফ্ল্যাগ, ব্লা 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 এগুলো যদি হয়েও থাকে, তোমার বাচ্চার কম্পেনিয়নে ও কিন্তু নিজেও একটা ফিল্ট্রেট হবে, ঠিক, সেই পার্টনার। ঠিক কথা। তো সেখানে তুমি আগের দিন বলেছিলে না শালিনী, কি যে আমি একটা বাচ্চা তৈরি করছি, মানে আমি একটা বাচ্চা তৈরি করছি না, আমি একটা সমাজকে কন্ট্রিবিউট করছি। হুম, তো তোমার সন্তানকে যদি তুমি যদি সেই সমাজে দাও, হুম। ওর মধ্যে সে ক্যাপাবিলিটি থাকবে বাকি সব টক্সিক কে ইনটক্সিফাই করে দেওয়া। ডিটক্স, তুমি তোমার বাচ্চাকে ডিটক্স করো, যাতে কোনো টক্সিক রিলেশনশিপকে ও নিজে ফিল্ট্রেট করতে পারে। এবং তুমি নিজের উপর ভরসাটা রাখো যে হ্যাঁ আমি সেটা করতে পারি, আমি নিজে শিক্ষিত, আমি সেলফ সাফিশিয়েন্ট, আমি আমার বাচ্চাকেও মেন্টালি সেলফ সাফিশিয়েন্ট করবো। এন্ড মানুষ যদি সেলফ সাফিশিয়েন্ট হয়,
পার্টনারকে সে নিজে গড়ে তুলতে পারে, সেই ক্ষমতা তার থাকে। অবশ্যই। সেটা যে পার্টনারই হোক, সেটা বন্ধু হোক, বিজনেস হোক, ম্যারিটাল পার্টনার, হু এভারই। অবশ্যই। ঠিক আছে। খুব এর পরের যে টপিকটায় আমি কথা বলবো সেটা হচ্ছে, উম এটা আমি বিজ্ঞানসম্মত ভাবে জানতে চাই। সেটা হচ্ছে যে বেশ। একটা বাচ্চা প্রথম প্রেমে পড়লো, মন ভাঙাটা তো পরে আসছে, প্রথম প্রেমে পড়লো, ঠিক আছে? এবার তার সম্পূর্ণ ফোকাসটা, সে কিন্তু মেন্টালি ব্লাইন্ড, শুধু একটাই তার ফোকাস, সেই অনুভূতিটা, সেই মানুষটা, এবং মুখটা দেখলেই তার শরীরের ভেতরে যে অনুভূতিটা, হ্যাঁ। এটা সাইকোলজি দিয়ে তুমি যদি কেন হচ্ছে এই ঘটনাটা, মানে এরকম একটা অদ্ভুত ব্লাইন্ড, মানে ডিট্যাচ ফ্রম দ্য এন্টায়ার ওয়ার্ল্ড, এই ফেজটা কেন আসে, কিভাবে আসে? আহ, যদি আমি সাইকোলজি দিয়ে বলি, হুম। তাহলে আমি যদি ফ্রয়েডিয়ান সাইকোলজিতে যাই, হুম। second, আমি যদি ফ্রয়েডিয়ান সাইকোলজিতে যাই, তাহলে একটা বাচ্চা, সে যদি ছেলে হয়, হুম। সে তার জীবনের প্রথম প্রেম হুম। তার মায়ের মতো খুঁজবে। হুম। ঠিক আছে। মাদার ফিগার হচ্ছে তার জীবনের প্রথম অপোজিট জেন্ডার ফোকাস, সিমিলারিটি খুঁজবে সে গার্লফ্রেন্ডের স্টিমুলাসের মধ্যে। আচ্ছা। সেম গোজ ফর গার্লস অ্যাজ ওয়েল, মানে বাচ্চা মেয়ে হলে সে তার ফাদার ফিগারকে খুঁজবে। হুম। যদি যদি তার মাদার অ্যান্ড ফাদার ফিগার ওদের কাছে অ্যাকর্ডিংলি স্যাটিসফাইড হয়। এবার ধরো, মেয়ে হিসেবে বাবার সাথে প্রবলেম আছে, ঠিক আছে, ফাদার ফিগারের সাথে ধরো প্রবলেম আছে, তাহলে ঠিক যেরকম ফাদার ফিগার চেয়েছিল হুম। সেরকম খুঁজবে। এরকম হয় সাইকোলজিক্যালি। এইবার আসি অ্যাটেনশন শিফটিং এর ব্যাপারটা। হুম। আমি ছোট থেকে আমার বাচ্চাকে শিখিয়েছি, বাবা যা করবি ফোকাস করবি, হুম। ফোকাসড, ফুল ফোকাস, কনসেন্ট্রেশন, ভালো করে করো তুমি। এবার যখন ও প্রেমটা করছো তো ফোকাস নিয়ে করছে, আমার কেন প্রবলেম হচ্ছে? ঠিক আছে। এবার হ্যাঁ। শুধু সেটা নয়, সেটা আমি খুব ইন জেনারেল বললাম, ব্রডার স্পেকট্রামে কি হয়। এতদিন তো এই প্রেমটা ওর কাছে ছিল না, হুম। এটা তো খুব নিউ। ঠিক আছে। প্যাটার্নটা ক্র্যাক করতে হয় যখন আমি আমার বাচ্চাকে কোনো নতুন খেলনা দিই, ওর মধ্যে কিউরিসিটির ডিগ্রি কতটা, ও সেটাকে এক্সপ্লোর কিভাবে করছে। এবং এটাও দেখার বিষয়, নতুন খেলনা যখন এনে দিই, পুরোনো খেলনাকেও কতটা গুরুত্ব দিচ্ছে। কিছু বাচ্চা তো এরকম আছে, নতুন ব্যাটারি ট্যাটারি যাই থাকুক ছুঁড়ে ফেলে দেবে, কারণ নতুন এসে গেছে তো। হুম। আমি কি করে এক্সপেক্ট করব ওর মধ্যে নতুন কেউ এলে ও রিভাইজ করবে বা কিছু করবে? হুম। আমি সেই বাচ্চাদেরকেই দেখেছি বড় হয়ে কপি রিভাইজ করে না। ওদেরকে তুমি পড়াও, নতুন জিনিস জানাও, ইউটিউবে তুমি ওদেরকে লার্নিং ভিডিও দাও, ওরা স্ক্রল করতে কমফোর্টেবল, কারণ আগেরটা শেষ হয়ে গেছে। ওরা ফিরে গিয়ে রিভাইজ করতে একদম কমফোর্টেবল না। কি করে এটাকে হ্যান্ডেল করবে বাবা মারা? তখন বাবা মাকে এটা বুঝতে হবে যে ওর মধ্যে আমি গুরুত্ব শেখাবো প্রত্যেকটা জিনিসের। আচ্ছা। ঠিক আছে। মানে ধরো, ওর কিছু একটা খেতে ভালো লাগছে না, হুম। ও ওটা রেখে অন্য কিছু একটা খেলো, হুম। তখন ওকে বোঝাতে হবে, বাবা আমি তো এটা রান্না করেছিলাম, ওটা তো আগের দিনের অতটা থেকে গেছে, তো তুমি কি এটা খাবে? এটা খাওয়া তো দরকার, নয়তো এটা নষ্ট হবে তো। হুম। জিনিসের ভ্যালুস, এনি কাইন্ড অফ জিনিসের ভ্যালুস। তারপরে ওকে। মানুষের ইমোশনের ভ্যালুস। ওকে। আমরা একটা জায়গায় গেছি, তারপর ওকে বলছি ওই জায়গাটা তো ঘোরা হয়ে গেছে, তাহলে চল এই জায়গাটায় যাই, আর ঘুরতে হবে না। সেখানে আমরা আরেকবার যাই, বা ওই জায়গাটা পাস করার সময় একটু দেখি, একটু বলি যে ওই দিন এটা এটা করেছিলাম না। এগুলো হচ্ছে আলাদা আলাদা ভ্যালুস তো। আমার বাচ্চার এটা কিন্তু একদম ইনস্টিংক্ট। কিছু কিছু বাচ্চা আছে একটা জিনিস ধরবে তো ওটা নিয়েই থাকবে, ওকে তুমি অন্য খেলনা রেখে দাও তাকাবেও না ঘুরে। হুম। একটা খেলনাকে একটা টেডিতে কমফোর্টেবল হয়ে গেলে বাচ্চারা দেখবে টেডিটা নিয়েই ঘুমোবে, হুম। টেডিটা বা ওই গাড়িটা হাতে ছাড়া ওর ঘুম হবে না। হুম। এরকমও বাচ্চা আছে। বাচ্চা এরকমও আছে, নতুন কোনো লাইটিং কি চকমকি কিছু দেখলো তো সব ছুঁড়ে ফেলে দিয়ে ওটাকে নিয়ে থাকলো। হুম। তো সেভাবে না আমি অবজার্ভ করবো যে ওর ইনস্টিংকচুয়ালি কি, ওকে। ও কোন মেমোরিতে সাস্টেইন করছে। কারণ ইন ফিউচার সেই বাচ্চাই অ্যাডোলেসেন্স হয়ে যখন নতুন, হুম। তো ওই বাচ্চাই যখন বড় হচ্ছে, ও যখন নতুন কাউকে পাচ্ছে, ও তখন পুরনো মা, বাবা, বন্ধু, আত্মীয় সব ভুলে গিয়ে শুধু ওতে ফোকাস। হুম।
এইবার যখন ওই সম্পর্কটা ভাঙলো, ও তো অন্য সব দিক ভুলেছিল, তো ও তো পড়লে তো পুরো মুখ থুবড়ে পড়লো। সেই মুহূর্তে আলাদা একটু হিন্টস দিয়ে দাও যে তুই এখন যার সাথে আসছিস তারা কি আমাদের বাবা, আমি আর তোর বাবা যেভাবে আছে সেভাবেই থাকবে তো, মানে তোরা ওরকম হবি তো? না মানে তোর বাবা কিন্তু আমার পার্ট অফ লাইফ, পার্টনার তো পার্ট অফ লাইফ। তোর বাবা পুরোটাই কিন্তু আমার লাইফ না। অফিসে কিন্তু আমি ওর সাথে গিয়ে বসে থাকি না। একদম। এইভাবে একটু একটু হিন্টস দিয়ে দাও। তো সেই বাচ্চাকে হচ্ছে আমার ভ্যালুসটা যদি ও বোঝে, তাহলে ওর কখনোই এটা মনে হবে ও তখন মনে হবে আমরা তো বন্ধু। এই জন্য বলেছিলাম ছোট্ট বয়স থেকে বাবা মা যদি বন্ধুত্ব প্রোভাইড করে, তাহলে ও সেই বন্ধুত্বে কমফোর্টেবল, বন্ধুত্বে সিকিউরড। ওর কাছে তখন লাভ ল্যাঙ্গুয়েজ হচ্ছে বন্ধুত্ব অ্যান্ড শেয়ারিং অ্যান্ড কেয়ারিং। হুম। সেটাই ওর পার্টনারকে প্রোভাইড করবে, আমরা তো বন্ধু। তাহলে বাকি বন্ধুদের থেকে স্পেশাল বন্ধু কি হয় না হয় দেখাই যাক। তখন দুজনে মিলে পড়বে, পড়া ভুলবে না। মানে পড়াশোনা বাদ রেখে আমি সারাক্ষণ মিউজিক শুনছি কি ওর সাথে চ্যাট করছি, ওর সাথে যখন চ্যাট করছি চ্যাটের টপিকটাও তখন ধরো যদি সেম ক্লাসের মধ্যে বন্ধুত্ব হয়, তো পড়াশোনা দেখবে আপসে উঠে আসবে। সেটাকে বলে কি, এই কারণে না শালিনী আমি ফল ইন লাভ কথাটা বিশ্বাসই করি না। আচ্ছা। লাভ যদি হয় সেটা রেজ ইন লাভ, রেইজ ইন লাভ। আপলিফটমেন্ট টুগেদার, মিউচুয়াল একদম। আপলিফটমেন্ট টুগেদার। আমার কোনো সম্পর্ক যদি আমাকে মোটিভেশনালি বলো, ইমোশনালি বলো, আমাকে যদি আপলিফটই না করতে পারে, তার মানে আমি রং সম্পর্কে আছি। ঠিক কথা। কারণ আমার বাবা মার সাথে আমার সম্পর্কটা যদি রাইট হয়, হুম, বাবা মা তো আমাকে আপলিফটমেন্টের দিকেই নিয়ে গেছে। খুব সত্যি কথা। খুব সত্যি। তাহলে সেইটা তো, তাহলে আমার কাছে রাইট সম্পর্ক মানে একটা সেলফ আপলিফটমেন্ট হওয়াটা দরকার, এবং আমার সাথে মিউচুয়ালি গ্রোথ হওয়া দরকার সেই মানুষটারও যে আমার সাথে আছে। ঠিক আছে। একদম। একদম সত্যি কথা। এরপর আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে আসবো সেটা হচ্ছে বাচ্চাদের এই যে একটা আহ অধৈর্য মনোভাব, একটা হ্যাঁ। প্রচন্ড অধৈর্য মনোভাব আজকে। মানে দেখো, অধৈর্য মনোভাবটা আমি কিরকম ভাবে বলতে চাইছি, সেটা হচ্ছে যে আজকালকার দিনে রিলেশনশিপের থেকে রিলেশনশিপে অনেক টার্ম ইন্ট্রোডিউসড হয়ে গেছে, শুধু বাচ্চা নয়, বাবা। আমাদের বয়সী মানুষজনদের ক্ষেত্রেও। তো সেটা আমি ম্যারিড, সেটা আমার ক্ষেত্রে পসিবল নয়, কিন্তু আমি যখন ম্যারিড ছিলাম না তখনও আমি আমার বন্ধু বান্ধবদের মধ্যে এবং আমার জীবনে এরকম প্রচুর টার্মস শুনেছি। সেটা রিসেন্ট হচ্ছে কিছু সিচুয়েশনশিপ, সিচুয়েশনশিপ, লাভ বম্বিং, ব্রেড ক্রাম্বিং, বেঞ্চিং, এইসব তো আর আমি অনেক জানিও আরো না। আছে। আমি তো আবার এসব জানিও না, বাট আমি শুনেছি যে এরকম অনেক কিছু হয়। তো এটা কিন্তু আমার মনে হয় পুরোপুরি ইনসিকিউরিটি থেকে হয়। মানে এই যে আমি শিওর নই যে আমি তোমার সাথে থাকবো কি থাকবো না, কিন্তু তোমাকে আমি দেখছি তুমি খুব শিওর, সেই জন্য তোমাকে কোনো না কোনো একটা ভাবে সরাসরি মুখের উপর আমি বলতে পারছি না যে না আমি থাকবো না, কিন্তু তোমার সাথে আবার থাকতেও আমার ভালো লাগছে। মানে আই এম ভেরি কনফিউজড হোয়াট টু ডু, হোয়াট টু ওইটাই থিঙ্ক হচ্ছে নট। কথা, যে কনফিউশন। এক্স্যাক্টলি। এই সাইকোলজিটা যে তৈরি হচ্ছে এক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ তিনটে কারণ কি? আচ্ছা শালিনী, এই প্রশ্নটা খুব, মানে তুমি যে কোশ্চেনটা করেছো সেটা খুব ইউনিভার্সাল কোশ্চেন। ঠিক আছে, কারণ এটা সর্বত্র সমস্যা। আমি কলকাতায় দেখেছি, আমি এখানে লন্ডনে দেখছি, তুমি তোমার জায়গা থেকে দেখছো, এবং আমার মনে হয় কি এটা অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড একটা জেনারেশনাল প্রবলেম। হুম। হুম। তার প্রথম কারণ হচ্ছে, আমি এগিয়ে রাখবো স্ক্রিন টাইমকে। আচ্ছা। আজকাল, হ্যাঁ, আজকালকার জেনারেশন না অপেক্ষা শব্দটার গুরুত্ব বোঝে না। কেন বোঝে না? কারণ আমরা ওদেরকে অপেক্ষার গুরুত্ব বুঝতে শেখাইনি। আমরা ওদেরকে তারার মধ্যে ফেলেছি। র্যাট রেস কথাটা তুমি আমি আমাদের ক্লাস 4-5-এ পাইনি। হুম। ওরা, হুম। ওদেরকে সকালবেলা উঠতে হবে কারণ ক্লাসে বসতে হবে, এবং ক্লাসটা তুমি যদি 2019-এর পর থেকে দেখো, আমাদের পুরো পারসেপশন চেঞ্জ হয়ে গেছে। অল অফ আ সাডেন, মানে 2019 থেকে 2024 যেরকম চেঞ্জ হয়েছে, আমি কিন্তু 2010-এর পর থেকে 19-কে ওভাবে চেঞ্জ হতে দেখিনি। ঠিক আছে, যে চেঞ্জটা আমরা 9-5-এ 9 বছর 5 বছরে দেখিনি, সেটা আমরা গত কয়েক বছরে দেখেছি। এবং কোভিড আমাদেরকে কি কি দিয়েছে? স্ক্রিন টাইমকে স্কুল করেছে। আগে কি, ফোন তো বড়দের জিনিস, ফোনটা সবসময় ধরতে নেই, আমি মায়ের ফোনটা নিয়ে গেম খেলতে পারি, আমি একটু খাওয়ার সময় ফোনটা দেখতে পারি, কিন্তু সেখানে যে পড়াশোনা করা যায়
সেটা আমি জানি না। আমি জানলাম, এবং তাতে করে বাচ্চার জন্য আলাদা ফোন অ্যালট করা হলো। কোভিড এর সময় তো দিয়ে দিলাম, কোভিড এর পরে কি ওর কাছ থেকে নিলাম সেটা? এবার আমার বাচ্চা তার কম্বলের তলায় কি লেপের তলায় ওই ফোনে, ওই নেট কানেকশনে, মানে ঘরের ওয়াইফাইতেই ওর আঙুল কোন কোন ব্রাউজে ঘুরছে আমি তো বুঝতে পারছি না। এবার ও কি কি এক্সপ্লোর করছে আমি জানি না। ওর কিন্তু তখন একটা সেন্সিটিভ এজ, কারণ আমি তো ওই প্রিভিয়াসি, এবার যে স্পেসটা দেওয়ার কথা হচ্ছিল, যে প্রিভেসিটা দেওয়ার কথা হচ্ছিল, সেটারই একটা নেগেটিভ সাইড আমি এখন তোমায় দেখাচ্ছি। আমি দেখছি এটা রিলসের যুগ, 2 মিনিটে চলে যাচ্ছে সব। এবার আমি কি করে অপেক্ষা করব? আগে তো আমাদের কাছে ফোন ছিল না। আমরা কোনো একটা সিরিজ দেখলে ওই কখন হবে, যেমন আমি আমার স্কুল লাইফে দাদাগিরি, হুম। যে আমি পড়াশোনা শেষ করে নিতাম কি 9:30 থেকে শুরু হবে, সাড়ে তারা গিয়ে নটা অব্দি দেখি। হুম। আমি ডিনার করতে করতে দেখবো। তো হুম। ওই অপেক্ষাটা, আমি আমার বন্ধুর জন্য একটু ওয়েট করছি, এখন সেটা হচ্ছে না। আমি একজনের সাথে চ্যাট করছি, ওর ওর রেসপন্স নোটিফিকেশন আসছে না, আমি অন্য একটা চ্যাট বক্সে ঢুকে যাচ্ছি। ঠিক আছে, আমার এই ক্লাসরুম ভালো লাগছে না, আমি অন্য ক্লাসরুমে শিফট হতে পারছি। আমার কাছে লটস অফ অপশনস, আমার কাছে প্রচুর এক্সপ্লোরেশন, যেগুলো আমার দরকারও নেই। তো আমি তো থামছি না, আমি কনস্ট্যান্ট স্টিমুলেশন দিচ্ছি আমার ব্রেনকে। হুম। এবং সেই কারণে ব্রেনের, তুমি যে বায়োলজিক্যালি জানতে চেয়েছিলে যে ব্রেনের যে নিউরো ট্রান্সমিটার, হুম। ও তো একটা টাইমের পর শেষ হয়, তারপর আমাদেরকে নিজেদেরকে হাইড্রেটেড করতে হয়, অক্সিডাইজড করতে হয়। সেই অক্সিজেন আমাদের ব্রেনের ব্লাডে গিয়ে অক্সি হিমোগ্লোবিন তৈরি করে আরো নিউরো ট্রান্সমিটারকে তৈরি করছে। যে আচ্ছা। কারণে আমরা এই যে পড়ার মাঝখানে একটু ন্যাপ নিতে হয়, কারণ ওই যে আমরা যে ছোটবেলায় পড়া অ্যাকসন টেন্ডন, একটা আরেকটার কাছে যে নিউরো ট্রান্সমিটার্স, হুম। ও হুম। যতক্ষণ থাকবে ততক্ষণ আমি ফুল অ্যাটেনশন দিতে পারবো। কিন্তু না, আমি তো আমার সব সেন্সিটিভ অর্গান গুলোকে, তুমি আইস বলো, কান বলো, হ্যাঁ, তারপর ব্রেনের পারসেপশন বলো, সব আমি তো ইনফ্লুয়েন্সড হচ্ছি। ঠিক আছে, হুম। তো একটা রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করা, একটা চিঠির জন্য অপেক্ষা করা, চিঠিটা পৌঁছলো কিনা সেটা আগে বোঝা, সেই জায়গাগুলো থেকে আজকে আমরা হাতে ফোন, আই এম আ কল অ্যাওয়ে। ঠিক আছে, তো তুমি না থাকলে অন্য যে ফ্রি আছে তার সাথে কথা বলছি, আমি দেখছি কাকে ভালো লাগছে, এবং এইটা করতে করতে আমি নিজে কনফিউজড হয়ে যাচ্ছি আমার অ্যাকচুয়ালি কোনটা ভালো লাগছে। কারণ আগে যখন আমার ভালো লাগতো, ভালোটুকুই লাগতো, আর বাকি ভালো লাগাটা ফোকাস ছিল, মন্দ লাগাগুলোকে আমি অ্যাডজাস্ট করতাম। আর এখন আমার এর থেকে একটু ভালো লাগছে, ওর থেকে একটু ভালো লাগছে, ওর থেকে একটু ভালো লাগছে, সো লটস অফ অপশনস। এইবার যখন থিতু হওয়ার কথা হচ্ছে তখন আমি কমিটমেন্টে ভয় পাচ্ছি, কজ আমি তো এখন অপশনসে কমফোর্টেবল। আমার তো একজনের মধ্যে মন্দ লাগাগুলোকে অ্যাকসেপ্ট করার ক্ষমতাটা তো কমে গেল। ঠিক আছে, আমি তো কি একটা ছোট্ট প্রশ্ন তোমাকে, তুমি কি এই উত্তরটা কি তোমার দেওয়া শেষ হয়েছে, না হলে তুমি বলে না নাও। তুমি বলো, বলো বলো। আমি একটা ছোট্ট ইনসিডেন্ট বলছি, আমি নাম নেব না, আমি কোনো কারুকে ব্যক্তিগত আক্রমণ করব না, কিন্তু আমার খুব ক্লোজ সার্কেলে দেখা একটা ঘটনার কথা আমি তোমায় বলছি, এবং আমি চাই যে যাতে তুমি এটার একটা সার্টেন রিজন সেই মানুষটার জন্য এই ভিডিওতে রাখো, কারণ বেশ। অলরেডি সে একটা ভীষণ মেন্টাল ট্রমাটাইজড সিচুয়েশন দিয়ে যাচ্ছে। দেখো, আমাদের লাইফ এখন এত বিজি যে তুমি যদি মেন্টালি ট্রমাটাইজ থাকো, তোমার হাতে সেই সময় নেই যে তুমি অফিস থেকে 2 দিন ছুটি নেবে বা 5 দিন ছুটি নেবে, তাই না? একদম ঠিক। তোমার কাছে সেই সময়টাও হয়তো তোমাকে অ্যালাউ করা হবে না যে তুমি বসে একটু কাঁদবে, বিকজ তোমার অনেক সমস্যা আছে। তুমি ঘরে কাঁদতে পারবে না, লোকে তোমাকে জ্বালিয়ে মারবে যে কি হয়েছে বলো, কি হয়েছে বলো। তুমি সোশ্যাল মিডিয়ায় যদি মন হালকা করার জন্য, এরকম মনে হলো যে আমার এখন মনে হচ্ছে যে আমি একটু লিখি, সেখানেও লোকে হুম। ভীষণ ওপিনিয়েটেড। হ্যাঁ, তুই এরকম ফালতু কথাবার্তার জন্য এত নিজের মন খারাপ করছিস, মন খারাপ করিস না। ও, থ্যাংক ইউ ব্রো, আমি তো এভাবে ভেবেই দেখিনি যে মন খারাপ করিস না বললেই করা যায় না। তো যাই হোক, তো আমাদের কাছে সেই সময় নেই যে আমাদের ট্রু ইমোশনটাকে আমরা ফেস করব। ফেস করার জন্য তো একটা টাইম লাগে, যে হ্যাঁ এটা ঠিক। হচ্ছে, আচ্ছা ঠিক আছে, আই এম অ্যাবজর্বিং দিস, সেটারও সময় নেই। তো আমরা ভালো থাকাটা প্রিটেন্ড করা শুরু করে দিই। And কোথাও একদম। না কোথাও এই প্রিটেনশনের মাঝখানে ওই যে একটা হিলিং এর দরকার, সেটা আমরা ভুলে যাই। তো এই বন্ধুটির ক্ষেত্রেও সেটাই হচ্ছে।
তো আমি ঘটনাটা বলছি। এই বান্ধবীটি একটি সম্পর্কে ফর 12 ইয়ার্স ছিল। কোনো সার্টেন কারণে, সেটা ইমেচুরিটি হোক দুপক্ষের, বা দুপক্ষের মাইন্ডসেট না মেলা হোক, সেটার কারণে তারা সম্পর্কটা কন্টিনিউ করেন। ঠিক আছে। এবং সে ওখান থেকে বেরিয়ে আসে। এতটা বড় সময় সে একটা হুম সম্পর্কে দেওয়ার পর সে কিন্তু নিজের ক্যারিয়ারে খুব এস্টাবলিশড। মানে সাধারণত একটা কথা এসে যায় মাঝখানে যে করার কিছু নেই, এসবই করে বেড়াচ্ছে, বাট না, সেটা নয়। সে যথেষ্ট পড়াশোনা করেছে, ভালো জায়গা থেকে পড়ে বেরিয়েছে, রেজাল্ট ভালো, সে ভালো জায়গায় চাকরি করে, স্টিল ওর ক্রাইসিসটা হচ্ছে লাভ। ঠিক আছে। হুম এবার এই পুরনো আঘাতটা হিল না করতে পারার ফলে, এবং ওর এই ইমোশনাল ক্রাইসিস যে আই শুড বি লাভড, কেন আমি ভালোবাসা পাবো না, আমাকে তো হুম হুম, ভালোবাসা পেতে হবে, কেন পাবো না আমি, এই একটা ক্রাইটেরিয়া থেকে একটা একটা সম্পর্কে জড়ায়, যে সম্পর্কে দুজনের মধ্যে মানে ছেলেটির বয়স তার থেকে অল্প। ঠিক আছে। আচ্ছা। তো খুব হুম ন্যাচারালি যেটা থার্ড পার্সন হিসেবে আমি দেখতে পাচ্ছি, যে এ একটা ক্রাইসিস থেকে সম্পর্কে এমন একটা মানুষের সাথে এসেছে, যে মানুষটা নিজে এখনো সম্পর্ক কি হয়, হাউ টু লাভ, সেটা বুঝতেই শেখেনি। আচ্ছা। কিন্তু এটা এই মেয়েটা দেখতে পাচ্ছে না। তো ন্যাচারালি যখন এ এই সম্পর্কে আছে, এ এখন বয়স অনুপাতে কি কমিটমেন্ট চাইছে। আমার বন্ধু মানে তার যথেষ্ট বয়স হয়েছে, প্রায় 30-এর কাছাকাছি, সে এবার কমিটমেন্ট চাইছে। কিন্তু সেই ছেলেটির পক্ষে তার এখন, সে এখন অপশনে ভুগছে, মানে ঘুরছে অপশন অরবিট, যেটা তুমি বললে এতক্ষণ। হুম হুম, তো ফলে কি হয়ে যাচ্ছে, যে এবার ওর বিরক্তি শুরু হচ্ছে, কেন ও এরকম আমাকে কথা বলে, কেন ও আমার সাথে এরকম করে। তো এই করে করে ছেলেটা কি করেছে না, ওকে ইগনোর করা শুরু করে দিয়েছিল। হুম, মানে জাস্ট স্কিপ, যে আমি এত কথার উত্তর দিতে পারবো না। এবং এটা কিন্তু শুধু যে আমার এই বান্ধবীর ক্ষেত্রে যেটা নয়, এটাই আমার দেখা এই জেনারেশনে 90%, অলমোস্ট অলমোস্ট 90% ছেলে মেয়েদের মধ্যে ঘটনা, যে তাদের ওইটাই ক্যারিয়ার খুব মানে খুবই আহ, সমস্যায় পড়ে যাচ্ছে, শুধু একটাই কারণে, কারণ তারা ইমোশনালি স্টেবল নয়। ওইটাই। এবং ফাইনালি এসে এরকম একটা উইদাউট ক্লোজার, একটা রং রিজন, যেটা হয়তো কোনো রিজনই নয়, সেরকম একটা রিজন দিয়ে সেপারেশন। এবার আমি মেয়েটাকে দেখতে পাচ্ছি, আমি ছেলেটাকে দেখতে পাচ্ছি না, সুতরাং তাকে নিয়ে কোনো মন্তব্য আমি করব না। আমি মেয়েটাকে দেখতে পাচ্ছি যেভাবে, মেয়েটা পুরো ব্রোকেন। এবং ওই যে একটা ধুত্তেরি ছাড় না, এরকম একটা পজিশন থেকে ছেলেটা কেটে বেরিয়ে গেছে। তো সেই সময় সে অনেক অ্যাবিউসিভ কথাবার্তা বলে গেছে। তারপরে আহ মেয়েটার মনে হচ্ছে যে তাহলে কি আমি এতটাই মিন, তাহলে কি আমি এতটাই আমার মানে এক্সিস্টেন্সটা উইক, যে একটা অল্প বয়সী ছেলে আমাকে হার্ট করে গেল। ওর পেনটা কিন্তু এবার ও ওরিয়েন্টেড হয়ে গেছে, এরকম হুম, কেন হচ্ছে সুস্মিতা, সাইকোলজিটা কি এর পেছনে? প্রথম কথা, মেয়েটা যে হ্যাঁ। রিলেশনশিপে জড়িয়েছিল সেটা ও ডিপেন্ডেন্সি খোঁজার জন্য গেছিল। হুম। ঠিক আছে। ইটস ইটস আ কাইন্ড অফ রিবাউন্ড, আমি বলবো না যেটা রিলেশনশিপ। ওকে। ওর ওই 12 ইয়ার্স ব্রেকআপের একটা রিবাউন্ড দরকার ছিল, ও সেখানে গেছে। হুম। সমস্যাটা হয়েছে কি, জিনিসটাকে স্পেস দেয়নি, আঁকড়ে ধরতে চেয়েছিল। হুম। এখানে ওর বয়সটা বোঝা উচিত ছিল। ওই কারণ কি, ওই বয়সটা কিন্তু মেয়েটাও কাটিয়ে এসছে। হুম। ছেলেটার বয়স যদি হুম। কম হয়, সেই বয়সের একটা মানসিক ভারসাম্য থাকে। সেই বয়সের মানসিক ভারসাম্য বলতে আমি বলতে চাইছি ইচ্ছা, অনিচ্ছা, সদিচ্ছা সবকিছুর একটা ভারসাম্য। হুম। সেটা কিন্তু 20 বছর, 25 বছর, হুম। 28 বছর, 30 যেটা বলছো, ভ্যারি করে। লাইফের এক একটা ফেজে পারসেপশন ভ্যারি করে। একদম। তো ও কি করেছে, মেয়েটার ভুলটা ছিল, ও নিজেকে ডিপেন্ডেন্ট করতে গেছে এমন একজনের কাছে যে কিনা তখন ওই ফেজে নেই। এবার ও যদি বুঝে নিত যে আমি যার সাথে আছি সে তো আমাকে ডিপেন্ডেন্স প্রোভাইড করতে পারবে না, হুম। তাহলে ও যেটা চায় আমি সেটাকে প্রোভাইড করে দেখি আমরা কমফোর্টেবল কিনা। না, নিজের ইচ্ছেকে অধিক গুরুত্ব দিতে গেছে। যে আচ্ছা। কারণে ওই অতিরিক্ত অতিরিক্ত ব্যাপারগুলো ছেলেটার ভালো লাগেনি, যেটা এই বয়সে ভালো লাগা স্বাভাবিকও না, কারণ ও তো থিতুই হতে চায়নি। ও যদি বন্ধু হতো, হয়তো ভবিষ্যতে 3-4 বছর পরে থিতু হতেও চাইতো। একদম একদম একদম। এবার যখন ছেড়ে গেল,
ও তো ইরিটেটেড, খুব ফ্রাস্ট্রেটেড অ্যাবাউট দ্যাট রিলেশনশিপ, যেটা কিনা ইনিশিয়ালি ছেলেটারও ইচ্ছে হয়নি। কারণ ছেলেটার যদি প্রথম থেকেই ফ্রাস্ট্রেটেড লাগতো, ও তো ঢুকতোই না রিলেশনশিপে। ঠিক কথা। প্রথম কিছু সপ্তাহ কিছু বছর তো ওদের ভালো কেটেছে। তার মানে দুদিক থেকে জিনিসটা, মেয়েটা যতদিন ওই ডিপেন্ডেন্সিটা, ওই যে লাভ বম্বিং, যে হ্যাঁ। শুরুতে শুরুতে সবই খুব ভালো লাগে, তুমি বলছো না খুব টার্ম হয়ে যাচ্ছে সিচুয়েশনশিপ, লাভ বম্বিং। তো ও কি করেছে, ওই পুরো জিনিসটাকে রিবাউন্ডে এসে ফার্স্টে লাভ বম্বিং এ যতদিন ছিল ততদিন ভালো কেটেছে। এইবার আস্তে আস্তে তুমি দেখবে একটা মানুষের সাথে 23 ঘন্টা 59 মিনিট থাকা যায়, 24 ঘন্টা 7 দিন থাকলে ব্যাপারটা অন্য। তো True, তখন true, true. হুম। তখন হচ্ছে ব্যাপারটা ওই কনস গুলো আসছে, প্রো ফেস শেষ, কনস গুলো আসছে। এবার মেয়েটার কথা কি, কনস্ট্যান্স চাই আসুক, আমি তোর ভালো চাই, আমি তোর সাথেই থাকবো। হুম। ছেলেটার কথা আসছে, ও কনস গুলোকে তখন জাস্টিফাই করছে, এর এটা আছে, এর এটা আছে, ওর ওটা আছে, তাহলে এটা না, এটা না, এটা না, ও তখন চেকলিস্ট টিক দিচ্ছে, ক্রস করছে। কারণ ওর তখন ওই বয়সে ওইটাই জাস্টিফাইড। হ্যাঁ। এইবার তখন মিলছে না, লক এন্ড কি মিলছে না। তখন ছেলেটা বলছে ছাড় না রে, ছাড় না রে, আর মেয়েটা বলছে আমি থাকবো, আমি থাকবো। হুম। তো ক্ল্যাশ, ইমোশনাল ক্ল্যাশ। ফাইনালি ছেলেটা ছাড়ানোর জন্য গিয়ে এমন কিছু থ্রো করলো যেটা ও রাগের মাথায় বলেছে, কিন্তু ছেলেটা ততদিনে মেয়েটার কাছে খুব ইম্পর্টেন্ট। হুম। তো ওর প্রত্যেকটা কথা ইম্পর্টেন্ট, ও কথাগুলোকে কি লিটারালি নিয়ে নিল। হুম। এবার সেগুলো ওকে কনস্ট্যান্ট হন্ট করছে। কোথাও একটা গিয়ে তুমি যদি মেয়েটা, মানে তোমার বন্ধুটির ইমোশনাল প্যাটার্ন যদি তুমি দেখো, হুম। ও কিন্তু কথা খুব লিটারালি নিয়ে নেয়। যে কারণে 12 বছরের রিলেশনশিপে তুমি দেখো ও সেন্সিটিভলি হার্ট হয়েছিল। হুম। সেম রিলেশনশিপে ওর দুঃখটাই কি চ্যানেলাইজ হয়ে গেছে, মানে ওকে দুঃখ পেতে হবে, দুঃখ পেতেও কমফোর্টেবল। আচ্ছা। তো দুঃখ আমি এবার যদি বল। বন্ধুটাকে সরিয়ে আমাদের হুম হুম, জেনারেশনের কিছু ছেলে এবং মেয়েকে এখানে রাখি, তাহলে বেশ। এটা দাঁড়াচ্ছে যে আমাদের কিছু জেনারেশনের একটা বড় অংশ কিন্তু দুঃখটা পেতে কমফোর্টেবল, এটাই তার সাইকোলজি তৈরি হচ্ছে। ওকে। একদম। টু ব্রেক ইট। হ্যাঁ, মানে ওরা ওই যে বললাম না, যে লেবেল করে নেয়, সিচুয়েশনশিপ, ব্রেড ক্রাম্বিং, এই যে লেবেল গুলো করে নিচ্ছে, তাতে করে ওদের মন খারাপকে ডিপ্রেশন মনে হয়। আমি এরকম দেখেছি এসে, আমি না গত 3-4 দিন ধরে খুব ডিপ্রেসড। এবার আমি কি করে বোঝাবো যে ক্লিনিক্যালি 21 দিন টানা না গেলে ওটাকে তুমি ডিপ্রেশন নামই দিতে পারো না। তুমি এসে প্রফেশনালকে তুমি নিজেই নিজেকে লেবেল করে বলছো আমি ডিপ্রেসড, তুমি ডিপ্রেসড না কি সেটা তো আমরা অ্যাসেস করে দেখছি। তো তুমি নিজেকে নিজে জাজমেন্ট দিয়ে দিচ্ছ। এই লেবেলিংটা না, আমার ইমোশনকে বোঝার আগে যখন আমি নাম দিয়ে ফেলছি, আমি প্রপার অ্যানালিসিস করছি না, আমার তখন মনে হচ্ছে আমি এটাই। এবং এটারও একটা বড় কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়া। আচ্ছা। যখন কিছু শুরু হয় তখন হয়তো ঠিকভাবেই শুরু হয়, হুম। কিন্তু জিনিসটা এত রকম ভাবে ইনফ্লুয়েন্সড হয়, এটার একটা মিস ইন্টারপ্রিটেশন থাকে। ঠিক আছে, ডিপ্রেশন কথাটা যখন থেকে তোমার মেন্টাল হেলথ নিয়ে অ্যাওয়ারনেস শুরু হয়েছিল, ফেসবুকে আসছে, প্রথম প্রথম আমাদেরও মনে হতো না জিনিসগুলো জানা উচিত, রেকগনাইজ না করলে, আমরা ডায়াগনোস না করলে শোধরাবো কি করে, ইট শুড বি। কিন্তু তারপর দেখা যাচ্ছে বাচ্চাকে বাবা মা মারলো কি মারলো না, বাচ্চা ডিপ্রেসড হয়ে যাচ্ছে। একে কি কথা শোনালো না শোনালো, ওর মনে হচ্ছে আমাকে খুব অ্যাবিউসিভ কথা বলেছে। ইয়েস। অ্যাকচুয়ালি জিনিসটা কোন সোর্স থেকে এসছে আমরা তো রেকগনাইজ করছি না। তাহলে আমরা ডায়াগনোস কি করে করছি যে এটা এটাই। ঠিক আছে, ছেলে মেয়েদেরকে না নিজেদের কনফ্লিক্ট গুলোকে, কনফিউশন গুলোকে, নিজের লিমিটেশনস গুলোকেও বুঝতে জানতে হবে। ঠিক যে আছে। আমার এরকমটা মনে হচ্ছে, হুম। তার কারণ আমার এরকম হয়েছে। এবার তুমি যেটা বলছিলে না কি, যে আমরা পার্টনারের মধ্যে একে ভালো লাগছে কিনা আমরা কনফিউজড, এই সেই ওগুলো, কথাটা হচ্ছে আমি আমার বাবা মায়ের মধ্যে বা আমার যারা গার্জিয়ান ফিগার, মাদার ফিগার, ফাদার ফিগার বলি ইন জেনারেল, তাদের মধ্যে আমি কি বন্ডিং শেয়ার করতে দেখছি ছোট থেকে। আমার কাছে কাপল হিসেবে কাপলের কোড ল্যাঙ্গুয়েজ কি। কেউ দেখবে বাবা ডমিনেটিং, মা বাবার কথা শুনতে কমফোর্টেবল, ছেলে ওটা দেখছে, মেয়ে ওটা দেখছে। কারো দেখবে বাবা মায়ের কাছ থেকে মতামত নেয়, দুজন দুদিকটা ব্যালেন্স করে সামলাচ্ছে, এটা দেখছে। যারা সেম এজ বিয়ে হয়, আজকাল না অনেকদিন ধরে, তারা হয়তো ঘরের মধ্যে তুই তোকারিও করে, তো সব ছেলেমেয়েরা সেটাই শুনছে, সেটাই শিখছে। তো যেটাই দেখুক কি শিখুক, ওদের কাছে ওদের লাভ ল্যাঙ্গুয়েজ সোর্স ছোট থেকে একটা কাপলের, কিন্তু সেটা আসে ইন ফিউচার, ও সেটা গিয়ে রিফ্লেক্ট করে। তো সেখানে কনফিউশনের জায়গাটা হচ্ছে
বাবা মার তো অত অপশন ছিল না যতটা ওর আছে। এন্ড তুমি বলো এই জেনারেশনে তাহলে এক্সট্রা ম্যারিটাল গুলো তাহলে কি করে আসছে? হ্যাঁ, এটাও কিন্তু একটা ভাবার বিষয়। একদম। ঠিক আছে, যে কারণ কি ম্যাক্সিমাম টাইম আমরা ওয়ার্ক প্লেসে, হুম সেখানে আমার একটা প্রফেশনাল এথিক্স থাকা সত্ত্বেও আমি ওয়ার্ক প্লেসে এক্সট্রা ম্যারিটাল করছি, মানে আমি আমার নিডস গুলোকে ইনফ্লুয়েন্স নিড ভাবছি। আমার হয়তো সেই নিডটার দরকার নেই, কিন্তু আমার মনে হচ্ছে যে না, আমার এটা দরকার, তো আমি আরো বেটার অপশন খুঁজছি। আস্তে আস্তে আমরা কমিটমেন্ট কি লয়্যালটি থেকে দূরে সরে যাচ্ছি। তো এই কারণে আমি বলছি কি যে দেখো, একটা এজ, তো অ্যাডোলেসেন্স, আমরা তো ফার্স্টে এটা খাই যে টেনের পরে কি নিয়ে পড়াশোনা করব। হুম। আমার স্টুডেন্টের মধ্যে ক্লাস 11 12 এখনো জানে না ওরা কি নিয়ে পড়বে। মানে ওদেরকে যখন জিজ্ঞেস করি এবার তো টেস্টটা হয়ে গেছে, সিইউইটির জন্য যে প্রিপেয়ারটা করাবো, কে কি নিয়ে পড়বি? ম্যাম কি নিয়ে পড়া যায়? ওর ভালো লাগছে, মানে বাংলায় ভালো মার্কস উঠছে, কিন্তু ডাক্তারের অ্যাপ্রন দেখলে ওর খুব ডাক্তার হতে ইচ্ছে করছে। এবার কোনটা আমার ইচ্ছে আর কোনটা আমার প্রয়োজন, সে দুটোর মধ্যে তো আমি লাইন করতে পারছি না। কি করে করবো? পড়বো হচ্ছে আমার নিজেকে, আমার আমার ইমোশনকে লেবেল করতে হবে। ঠিক আছে, সেটাকে আমি যদি না পারি, ধরো আমি খুব ডিস্টার্বড, আমি খুব, আমরা কি বলি ইন আমরা ঘেটে আছি। হুম কি হুম কি ঘেটে আছি বলতে বলো, এলোপাথারি বলবে, মানে গুছিয়ে বলতে পারবে না। হুম হুম। তো আমি বলবো কি এটার একটা ভালো রিফ্লেকশন হচ্ছে তুমি একটু এঁকে ফেলো কিছু, বা কিছু একটা কালার করে ফেলো। এক একটা কালার প্যালেট হচ্ছে এক একটা ইমোশন। আমি এই ক্ষেত্রে যারা কিনা ইমোশনালি ঘেটে থাকে, বা ধরো এসছে কিন্তু বলতে উঠতে পারছে না কিছু, আমি সোজা আমি কালার করতে দিয়ে দিই, কারণ ওই ব্ল্যাঙ্ক ক্যানভাসটা হচ্ছে তুমি নিজে, হুম। আর প্যাস্টেল প্যালেটটা হচ্ছে তোমার এক একটা কালার অফ ইমোশনস। ওকে। প্রথম কালারটা ব্লু করছো কি রেড করছো কি গ্রিন করছো, এর পরে কোনটা আসছে, কি মেশাচ্ছ কালারের সাথে, এগুলো তখন বুঝতে হয় যে অ্যাকচুয়ালি কি চাইছো। ওকে। ঠিক আছে, এবং এবং এক্সারসাইজ, মেডিটেশন, এটা যে কোনো বয়সে, যে কোনো সময়ে, রোজ 5টা মিনিট, মানে ঘুম থেকে উঠে ফোনটা হাতে নিলে তো কি করে 1 ঘন্টা চলে যায় বুঝে ওঠা যায় না, আমি সেখানে পাঁচ। তোমাকে এখানে এই ক্ষেত্রেই একটা জিনিস জিজ্ঞেস করতাম যে আহ, তুমি মেডিটেশনটাকে একজন সাইকোলজিস্ট হিসেবে হুম, মেডিটেশনকে কতটা প্রায়োরিটি দাও? মানে একটা মানুষের একটা হেলদি লাইফস্টাইলে যদি আমি 1 থেকে 10 র্যাঙ্কিং রাখি, তাহলে মেডিটেশন যে অ্যাক্টিভিটিটা সেটা তোমার কোন কোন নম্বরে থাকবে? এটা আমার প্রশ্ন ছিল তোমার কাছে। মেডিটেশন, আমি যদি সাইকোলজিস্ট নাও হতাম, মেডিটেশন আমার কাছে 1 নম্বরেই থাকতো। এই কারণে বায়োলজিক্যালি হরমোন একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। ঠিক আছে, আচ্ছা। সেই হরমোনটা আমাদের দেহ আর মনের মধ্যে যে সংযোগটা স্থাপন করছে, মানে মন তো হচ্ছে ডিসিশন মেকিং, আর বডি আমার অ্যাকর্ডিংলি রেসপন্স করবে। হুম। তো সেই ক্ষেত্রে মেডিটেশনকে আমি এ কারণেই 1 নম্বরে রাখছি, কারণ এটা যোগ, দেহ আর মনের মধ্যে যোগ সাধন করে বলে আমরা এটাকে যোগা বা যোগা বলি। তো বিউটিফুল। দিনে 5টা মিনিট, 5টা মিনিট একটু যদি আমি শান্ত হয়ে বসি, আমরা তো শান্ত হতে ভুলে গেছি, হুম। আমরা তো স্থির হতে ভুলে গেছি, এত অপশনস চারিদিকে আর কনস্ট্যান্ট স্ক্রলিং। তো এই জিনিসটা, আর স্ক্রিন টাইম মানে বুঝতে পারছো, আমার মধ্যে আমার ব্রেনটা কিন্তু খুব তাড়াতাড়ি টায়ার্ড হয়ে যাচ্ছে। আজকে একটা বই পড়লে আমার ভাবতে অবাক লাগে, আমি 350 400 পাতার বই, গল্পের বই, আমি দুপুর থেকে বিকেল হয়েছে তো আমি আমি বই ছেড়ে উঠতে পারতাম না। কিন্তু স্ক্রিন টাইমে, স্ক্রিনে পড়তে আমি 1 ঘন্টার বেশি পারি না। ব্রেইন আমার খুব তাড়াতাড়ি টায়ার্ড হয়ে যায়, কারণ ওই রিডিং লাইট বলো, আমার স্ক্রিনের ভিজুয়ালাইজেশন বলো, এভরিথিং মিলিয়ে তো নিউরো ট্রান্সমিটার খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। আর আমি তো জল খাচ্ছি না ঘরে, কেন খাচ্ছি না? আর মেডিটেশনের আরেকটা উপায় হচ্ছে নেচারকে প্রায়োরিটি দেওয়া। নেচার মানে 5 এলিমেন্টস, ওয়াটার, ফায়ার, তারপর তোমার আর্থ, ওখানে ইথার, আর একটা কি বাদ দিচ্ছি আমি, ফায়ার, ওয়াটার, আর্থ, ইথার। দেখো, ফায়ার, আমি মেডিটেশন মানে আমি চক্র ওয়াইজ বলছি তোমাকে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যতটুকু জানি। আর্থ, দেন আসছে ওয়াটার, দেন আসছে অগ্নি মানে তোমার ফায়ার, হুম, তারপর হুম, হুম, আসছে হুম। তোমার এয়ার অ্যান্ড স্পেস। এয়ার বাদ, হুম হ্যাঁ স্পেস, স্পেসটাকে আমি ইথার বললাম। হ্যাঁ, তো হুম। এই 5টা এলিমেন্টস বডিতে যদি ঠিক করে আমি ব্যালেন্সে রাখতে পারি, তাহলে আমি ভালো আছি। আমাদের মধ্যে জল আর অগ্নি, মানে ফায়ার অ্যান্ড ওয়াটারের মধ্যে খুব প্রবলেম হয়। কারণ আচ্ছা। কি বলতো,
আমরা টিভি দেখছি, অত্যধিক ফ্রাইস খাচ্ছি, তারপর কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, আমি তো কতগুলো কার্বোনেট নিয়ে নিলাম, আমি জল কোথায় খেলাম? তুমি যদি হেলদি লাইফস্টাইল বলো, ফার্স্টেই আসবে তোমার ফুড। নিউট্রিশনের মানুষকে আমি আর কি বলবো, হুম ফার্স্টেই আসবে তোমার ফুড। হুম এবং সেই ফুডটা ঠিক করে ডাইজেস্ট হওয়া। কারণ ডাইজেস্ট সিস্টেম মানে আমি আমার লিভারকে বলছি, হুম ভেরি ইম্পর্টেন্ট। লিভার আমার বায়োলজিক্যাল ফিল্ট্রেশন। হুম তো সেটা ঠিক থাকলে আমার এনজাইমস, হরমোনস, নিউরোট্রান্সমিটার্স সব ব্যালেন্সে চলে আসবে, হ্যাপি হরমোনস, এভরিথিং। আমার কথা হচ্ছে একদম ছোট বয়স থেকে আমার বাচ্চা স্ক্রিনে কি কি দেখছে সেটা আমি ডিটারমাইন করতে পারি। আমার বাচ্চা কতক্ষণ স্ক্রিন টাইম কাটাচ্ছে সেটা আমি ডিটারমাইন করতে পারি। 2005 এর পর থেকে যে বাচ্চাগুলো বড় হয়েছে, ওরা বাবা মাকে সারাক্ষণ হয় ল্যাপটপের সামনে নয় কানে ফোন দিয়ে রেখেছে। হুম ওরা কোথাও একটা গিয়ে সেই স্ক্রিন ডিভাইস গুলোকে নিজেদের থেকে প্রায়োরিটি, মানে নিজেদের থেকে বেশি প্রায়োরিটি ভেবেছে তাদের বাবা মায়ের কাছে। ওরা আগে বাবাকে কপি করা মানে ছিল বাবার মতো শুলেস বাঁধা, এখন বাবাকে কপি করা হচ্ছে কানে যেরকম করে কাজ করছে বাচ্চা, দেখবে আমরা রিলসও একদম, দেখি, এই যে একদম। সবার ফোন। তো আমি বাচ্চাকে শুনছি কোথায়? বাচ্চা তো তখন ভার্চুয়ালি অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, ও তো সোশ্যালাইজিং শিখছে না। সোশ্যাল মিডিয়ায় থাকা তো সোশ্যালাইজিং নয়, সেটা অবশ্যই। ভার্চুয়ালাইজিং। তো একদম। সোশ্যালাইজিং বাচ্চা শিখছে না। হুম তার উপর বাবা মা এখন প্রায়োরিটি দিচ্ছে সিঙ্গেল চাইল্ড, তো ভীষণ সেলফ সেন্টার্ড হয়ে বড় হচ্ছে। ওর জগতে তখন ডিভাইস বাড়ছে, গেমস বাড়ছে, টিভি স্ক্রিন বাড়ছে, আর ফাস্ট ফুড বাড়ছে, কারণ ওগুলো তো 2 মিনিটে তৈরি হয়ে যায়। এবার ওর কাছে ফাস্টেস্ট ওয়ার্ল্ড মানে হচ্ছে সবকিছু তাড়াতাড়ি হয়ে যাওয়া। এই কারণেই ওর কাছে কমিটমেন্টে অপেক্ষাটা নেই, খুব তাড়াতাড়ি সবকিছু চাই। এবার আমরা সবাই জানি যত তাড়াতাড়ি গ্র্যাটিফাইড হবে তত তাড়াতাড়ি স্যাচুরেটেডও হবে, বিরক্তিও তত তাড়াতাড়ি আসবে, আর তত তাড়াতাড়ি অন্য অপশনও দরকার হবে। একটু ভাববেন পেরেন্টসরা প্লিজ, শুধু পেরেন্টসরা না, আমি তো বলবো এটা যে কোনো স্কুল গোয়িং বাচ্চারই দেখা উচিত আজকের ভিডিওটা। আমরা একটু ভাবি, মানে ভাবাটা শুধু আমাদের এখন না ক্রিটিক্যাল এসে রাইটিং এর মধ্যে সীমাবদ্ধ রাখলে আর হবে না। খুব সত্যি, খুব সত্যি। মানে ভাবার ক্ষমতা তৈরি করাটাও একটা শিক্ষা আজকে এই যে জীবন। একটা তুমি একটা ইনফরমেশন দিলে যে যে নিউরো ট্রান্সমিটারটা আবার তৈরি হবে, সেটার জন্য হুম। তোমাকে এনাফ পরিমাণ জল খেতে হবে। এই যে তুমি এনাফ পরিমাণ জলের একটা প্রয়োজনীয়তা বলছো, সেইটা তুমি আজকে আমার একটা কথা বলো না, যদি এই ভিডিওটা কেউ না দেখে বা এই ধরনের কাজ যারা করছে, কথা যারা হুম। বলছে, তারা কিন্তু বলছে, তুমি ইউটিউব খুললে কিন্তু এরকম প্রচুর মানুষজন পাবে যারা কনস্ট্যান্ট বলছে যে তোমরা এটা করো, এটা করো। কিন্তু ওই এই উদ্রেকটাই ভেতর থেকে আসছে না যে আমি কালকে সকালবেলা উঠে মেডিটেট করতে পারি। আসছে, হ্যাঁ। ধরো আজকে শুনবে, আসছে আজকে শুনবে, হুম পরপর দুদিন করবে, হুম দুদিন পর তার একটা ভিডিও দেখবে, এগেইন ইনফ্লুয়েন্সড। এটা শুধুমাত্র অপশনের জন্য হচ্ছে, কারণ আমার সামনে না প্রচুর গেট খোলা, আমি একটাতে না গিয়ে আমি একাই যাই, ওটাই যাই, ওটাই যাই। তো আমি কত এক্সপ্লোর করব, একটা পরে তো আমাকে ফোকাস হতে হবে। আমি এক্ষেত্রে একটা খুব পার্সোনাল হুম। প্র্যাকটিস তোমাকে বলছি। আমার জীবনের সব থেকে বড় সমস্যা যেটা ছিল, দ্যাট ওয়াজ ইনকনসিস্টেন্সি। মানে কিভাবে বলি, আমার মা ছোট থেকে, আমি যেহেতু নাচ করতাম ছোট থেকে, আমার মা ছোট থেকে কিন্তু আমাকে খুব কনসিস্টেন্ট ওয়েতে বড় করেছে। বকেছে, হুম। মেরেছে, যা করেছে সেটা অন্য ব্যাপার। কিন্তু শি ওয়াজ রিয়েলি অ্যাওয়্যার অফ ইট, কি যে শি নিডস টু বি কনসিস্টেন্ট। রোজ পড়তে যেতে হবে, রোজ স্কুল যেতে হবে, রোজ নাচের ক্লাস যেতে হবে। মানে এইটার ব্যাপারে মা খুব অ্যাওয়্যার ছিল। তো সেই হুম। জন্য কি হয়েছিল, আর সত্যি কথা বলতে ফোন, আমি একটু বড় হওয়ার পর দেখেছি বাবার কাছে একটা ছোট্ট ফোন এসেছে। হ্যাঁ, কিন্তু আমাদের জেনারেশন অত শুরু থেকে দেখেনি। ওটাই ছিল। হ্যাঁ। হুম। দ্যাট ওয়াজ এ ব্লেসিং, সত্যি কথা। তো বয়সের সাথে সাথে আমারও প্রচুর ভুল হয়েছে, যেরকম প্রতিটা বাচ্চার থাকে, সেরকম আমারও হুম। কিছু সেলফ ক্রিয়েটেড ট্রমা বলতে পারো বা সোশ্যাল ট্রমা কিছু ছিল, যেটার কারণে আমিও খুব কনফিউজড হয়েছি একটা টাইমে, একটা বয়সে। এবং সেখান থেকে আমার যে এই যে একটা স্কিপ করে যাওয়া, ইদার এসকেপ করে যাওয়া, আর নয়তো বা ঠিক আছে চলো, এটা আমি আমি কথা বলতে পারছি না, আমি তর্ক করতে পারছি না, মনে হচ্ছে যে না করবো না, চলো পালিয়ে যাই, আমি কথা বাড়াতে চাই না বলে পালিয়ে গেলাম। এইটা একটা হ্যাবিট তৈরি হয়ে যায়, এবং আরেকটা হ্যাবিট তৈরি হয়, দ্যাট ওয়াজ ইনকনসিস্টেন্সি।
আহ তার ফলে আমার একটা পুরোনো ভালো অভ্যেস একদম বন্ধ হয়ে গেছিল, সেটা হচ্ছে বই পড়া। ও। আমি ভীষণ অ্যাডিক্টেড ছিলাম বইয়ের প্রতি, মানে বড় বয়স অব্দিও। কিন্তু কিন্তু হুম যে হুম। বয়স থেকে আমার সোশ্যাল মিডিয়াটা লাইফে এলো না, আমার বই পড়া প্রথমত তো কমতে শুরু করলো। দ্বিতীয়ত যেটা হলো সেটা হচ্ছে যে ধীরে 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 বই পড়া বন্ধ হতে শুরু করলো। মানে 2 বছর আমার লাইফে এরকম গেছে যে 2 বছর আমি পড়িনি। মানে আমি নিজে বলতে আমার খুব খারাপ লাগে যে আমি 2 বছর পড়িনি, কারণ আমি খুব পড়তে ভালোবাসি। তো সেই জন্য কি করেছি, আমি রিসেন্টলি একটা প্র্যাকটিস স্টার্ট করেছি যে আমারই ইউটিউব হ্যাঁ, চ্যানেল থেকে বুক রিভিউর বুক আর রিভিউ, যে আমি খুব ভালো। সপ্তাহে একটা বই শেষ করব, এটা আমার টার্গেট। মানে তোমার উদ্যোগের পেছনে যে তোমার টার্গেটটা, এইটা কমেন্ডেবল, যে আমি বই পড়া আমার অভ্যেসটা চলে গেছে, এবার আমি অন্য কোনো কাজের জন্য না হোক, আমি যদি চ্যানেল করে নিই, আমি শিডিউল ওয়াইজ আমি তাহলে বইটা পড়তে পারবো। হ্যাঁ, এই একদম। এই একটা একদম। এবং আমি এই যে একটা হ্যাবিট ডেভেলপ আমি করার চেষ্টা করলাম, হুম হুম এটার জন্য এরকম 2-3টে হ্যাবিট তুমি আমাকে বলো, বা তুমি আমার অডিয়েন্সদের বলো, যেগুলো হুম হুম। তারা তাদের কোনো ব্যাড হ্যাবিটকে অমিট করতে, তাদের লাইফস্টাইল থেকে তারা ওই হ্যাবিট গুলোকে ইমপ্লিমেন্ট করতে পারে। আচ্ছা, এই ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে উইল পাওয়ার। ঠিক আছে? জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ শক্তি হচ্ছে আমার ইচ্ছে শক্তি। আমি যদি ভেবে নিয়ে আমি করব, তার মানে আমি এটা করে ছাড়বো, এই বোল্ডনেসটা আনা খুব দরকার। এবার দরকার আমি বলে দিলাম আর কালকে আমার এটা ভেবে নিলাম চলে এলো, অত ইজি তো না। একদম। তো প্রথম কথা হচ্ছে আমাকে এটা বুঝতে হবে যে আমি চাইছি করতে, কিন্তু আমি করতে কেন পারছি না। প্রথম কথা হচ্ছে সকালে ঘুম থেকে ওঠা। আমি জানি উঠতে হবে, উঠে একটু ছুটলে ভালো হয়, উঠে একটু এক্সারসাইজ করলে ভালো হয়। আমার ঘুম ভাঙছে না, আমার মনে হচ্ছে আমার তো 9টার সময় উঠলেও হয়, আমি পৌনে 9টার অ্যালার্মেই উঠবো। হুম। এই ব্যাপারটা। তো সেখানে আমি একটা কথা বলতে চাই, যেটা এই অভ্যেসটা এখনই বদলাতে চাইছেন, সেটার উপরই টার্গেট করতে হবে, কথা নেই। হুম। দিনের রোজকার কাজগুলোর মধ্যে প্রথমে 3টে কাজকে আমরা বেছে নিই, হ্যাঁ, আচ্ছা। যে ওই 3টে কাজ আমরা টাইমেই শুরু করব, টাইমেই শেষ করব। যেটাকে বদলাতে চাইছি সেটার উপর যদি সব ফোকাসটা দিয়ে দিই, তাহলে অন্য সবকিছু হ্যাম্পার হবে। মানে ওইটাকেই ফোকাস রাখতে গেলে বাকি সবকিছু ওমিট হতে থাকবে, তো দরকার নেই। প্রথম কথা হচ্ছে আমি তো লাঞ্চ করি রোজ, আমি লাঞ্চ করছি, আমি স্নান করছি রোজ। আর একটা কথা হচ্ছে আমি ঘুমানোর সময় একটা নির্দিষ্ট সময় আমি ঘুমোতে যাচ্ছি। তো এই 3টে বেসিক কাজ আমি ঠিক টাইমে করি। মানে আমি যদি লাঞ্চ ঠিক করি যে আমি 2টো থেকে 2:30-এর মধ্যে লাঞ্চ করব, তাহলে আমি রোজ ধরে ঘড়ির কাঁটা ধরে আমি 2টোর সময়ই লাঞ্চটা শুরু করব, আর আমি 2:30 অবধি লাঞ্চটা করব। ঠিক আছে? শুরুটা অন্তত ঠিক টাইমে করি, তাহলে আমার কি একটা জিনিস আমার টাইমে বাধা পড়লো। হুম। সেম ভাবে স্নানটা আমি জানি, ধরো আমার শাওয়ার নিতে 20 মিনিটস আমার যায়, তো আমি ওটাকে 12টা থেকে 12টা 20 যদি ধরি, বা একদম মর্নিং আওয়ারে যদি আমি ধরি, হুম। আমি ওই টাইমেই শুরু করব, ওই টাইমেই শেষ করব। আমি 7টা মানে 6টা 59 হবে না, 7টা 20 মানে 7টা 21 হবে না। এই মেপে মেপে, হুম। যেগুলো আমার টার্গেটে ছিল না, হুম। যেগুলো আমার পেরিফেরিতে ছিল, ফোকাসে ছিল না, তো আমি সেখানে ধরো 2টো কাজ আমি করি। আমি 7 দিন খাওয়াটা স্নানটা ঠিক করে করছি, আর একদম ঘড়ি ধরে বেডে যাচ্ছি। এবার বেডে যাওয়া মানে ঘুমিয়ে পড়া নয়, হুম। ঘুমটা আলাদা। মানে ও তো অনেক প্রবলেম, ওটার জন্য আলাদা একটা মানে সেশন নিতে হবে। তো কথা হচ্ছে যে ঘুমোতে যাওয়াটা, এবার দেখো, আমার ঘুমোতে যাচ্ছি আর আমি ঘুমোচ্ছি, দুটো টাইমের মধ্যে ফারাক আছে। হুম। হয়তো বেডে চলে গেলাম 10টা থেকে 11টার মধ্যে, ঘুমোতে ঘুমোতে 2টো বাজলো। এইটা যাতে না হয়, কারণ আমি যদি অ্যাসিওর করি যে আমি আমার মাথার সামনে ফোন নিয়ে ঘুমোই, তাহলে আমাকে প্রিপেয়ার থাকতে হবে ওখান থেকে যে নিঃসরণ হচ্ছে ইলেকট্রনিক্স, লাইটস, এভরিথিং আমার ব্রেনকে কিন্তু রেস্ট দিচ্ছে না। আমি ঘুমোচ্ছি, আমার স্লিপ সাইকেল কমপ্লিট হয়তো হচ্ছে, কিন্তু আমার সাউন্ড স্লিপ হচ্ছে না। তো ওইটাকে একটু মাথায় রাখতে হবে। এবং আফটার সার্টেন ডেজ আমার যখন মনে হবে যে আমি তাহলে 3টে কাজ পুরো ঘড়ি ধরে করতে পারছি, হুম। তাহলে আমি তো হয়তো আরো কয়েকটা কাজও ঘড়ি ধরে করতে পারবো। হুম। এরপরে আমি ইনিশিয়েটিভ নিই, আমি জল খাবো, রোজ 3 লিটার জল তো আমি খাবো, যেভাবেই হোক। এবার আজকাল কিন্তু আমাদেরকে হেলদি রাখার জন্য, হাইড্রেটেড রাখার জন্য অনেক কিছু বেরিয়ে গেছে, অপশনস কিন্তু আমরা বোতলেও দেখতে পাই।
হুম। পুরো মিটার মানে দেওয়া থাকে লিটার টু লিটার, তুমি কতটা খেয়েছো না খেয়েছো, হুম। চাইলেই মেনটেন করা যায়, সবটাই ইচ্ছের ওপর। একদম। ঠিক। তো একদম। একটু জলটা খাওয়া, আর যারা ওয়ার্ক ফ্রম হোম তাদেরকে তো বলবো আরো বেশি করে যত্ন নেওয়া, কারণ ওয়ার্ক ফ্রম হোমটা না শুনতে খুব ভালো লাগে যে হ্যাঁ ওয়ার্ক ফ্রম হোম, তো ঘরেই তো থাকি, হুম। কিন্তু না, ওরাই বেশি অকুপাইড থাকে। তো মেক শিওর যে তুমি পাশে, যেখানেই তুমি যাও পাশে তুমি জলের বোতল রাখো, জলটা ভালো করে খাও। আর গায়ে একটু রোদ লাগানোটাও খুব দরকার। সারাক্ষণ এসি রুমে থাকলে একটা বয়সের পরে গিয়ে খুব প্রবলেম হয়, খুব ভালো। খুব প্রবলেম হয়। আমি, ঠিক আছে আমি ওয়েস্টার্ন কান্ট্রিতে আছি, কিন্তু আমি একদম ইন্ডিয়ার রেসপেক্টেই বলছি যে এসিটা সারাক্ষণ কোনো কাজের কথা নয়, গায়ে রোদ লাগানোটাও দরকার। একটু ভোরে উঠুন, একটু এক্সারসাইজ করুন। এবার রাত 2টোর সময় ঘুমোলে আমি কি করে ভোরে উঠবো? একদম। তাই রাতে ঘুমানোর টাইমটা ঠিক করতে বললাম। আমি তোমার, যদি, হ্যাঁ বলো, তুমি বলো, তুমি বলো। না আমি যদি দিনে কয়েকটা কাজ একটু ডিসিপ্লিন মেনে করি টাইম হুম। টু টাইম, হুম। তাহলে দেখবে ওটার আনুষঙ্গিক বাকি কাজগুলোও না একটা ফ্রেমে চলে আসে, টাইম একদম। ফ্রেম। খুব তো ভালো আমরা সে, লাগে তখন, খুব ভালো লাগে। মানে আমি তোমাকে দেখাতে চাই, আমি বইটার নাম দেখাবো না কারণ এই বইটা আমি এরপরে রিভিউ করব, বাট এই দেখো আমি ও বই নিয়ে বসেছি, মানে আমার আচ্ছা, তোমার শ্যুটটা কমপ্লিট করে তারপর পরবর্তী 2-3 ঘন্টা আমার এটাই কাজ থাকবে, কারণ আমার হাজবেন্ড ফিরে এসেছে, ও ওর মতো হ্যাঁ। করে কাজ করবে, ওর অফিস চলবে। তো আমার এটাই কাজ থাকবে যে ওই 3 ঘন্টা কিভাবে প্রোডাক্টিভলি কাটাবো, এবং খুব কনসিয়াসলি যে ওই সময় আমি বই পড়াটা খানিকটা এগিয়ে রাখবো। বাহ। ইট হ্যাজ বিকাম মাই ডিউটি। তো আমিও অ্যাজ এ টিচার, মানে দেখো তোমরা প্রফেশনালস, কিন্তু ইমোশন হ্যান্ডলিং এ তো আমরা প্রফেশনাল নই, বাট আমরা একটা অভিজ্ঞতা দিয়ে যাই যে হাজার রকম মানুষ, হাজার রকম হুম। বাচ্চা বা নিজেদের জীবন, যদি একটু মানে একদম ব্লাইন্ড হয়ে কেউ যদি না চলে, তাহলে তার মোটামুটি একটা ধারণা তৈরি হয় যে জীবনে কোনগুলো খুব প্রয়োজন বা প্রয়োজন নয়। তো এবং হুম। বাচ্চা বাবা মাকে দেখে শেখে, তো হুম। তো বাচ্চার কাছেও এটা মেসেজ দেওয়া দরকার যে একটা স্ক্রিন টাইম, একটা ফোন আমার কাছে কতটা ইম্পর্টেন্ট। হুম। ঠিক আছে, আমি যদি মুভি দেখি, মেক শিওর ওটা একটা এন্টারটেনমেন্ট হবে, সেটা আমরা একটা ফ্যামিলি মুভি দেখি। হুম। তাহলে এটা বুঝবে যে এখানে যখন মুভিটা দেখা হয় তখন ফ্যামিলির সবার সাথে দেখা হয়। আমার বাবা তো অফিস টাইমে মুভি দেখছে না, তাহলে আমি ক্লাসের টাইমে কেন আমি ব্রাউজারে অন্য কোনো অপশনসে ঢুকবো বা দেখবো? ঠিক। ঠিক ঠিক। আছে। তো ওই টাইম টু টাইম মেনটেন করাটা, কারণ বাবা মা শব্দ দুটোর একটা ভার আছে, তো ওই হুম। হওয়ারও একটা গুরুত্ব আছে, হুম। ওই দায়িত্ব বয়ে নিয়ে যাওয়ারও একটা গুরুত্ব আছে। মানে বাবা মা হলে না মানুষ হিসেবে খুব বেটার ভার্সন হতে পারা যায়, যার উপলক্ষ সন্তান থাকে। একদম। একদম। তো সেটা এনজয় করাটাও দরকার। খুব দরকার। আমি দেখো, এবার আমি তোমাকে 3টে প্রশ্ন করব, শেষ, খুব ছোট করেই প্রশ্নগুলো করব। হয়তো দেখো প্রত্যেকটা প্রশ্ন আমি জানি যেগুলো নিয়ে প্রশ্ন করব সেগুলো নিয়ে এক একটা আলাদা আলাদা সেশন হবে জেনুইনলি, কিন্তু আমি যেহেতু আমাদের আমাদের ওই যে তুমি বলছিলে যে স্ক্রিন টাইম বেড়ে গেছে, কিন্তু স্ক্রিনে প্রপার কন্টেন্ট পুরোটা দেখার মতো ধৈর্য মানুষের নেই এখন। হ্যাঁ, তো সেটার কারণে আমি একটা প্রশ্ন করব প্রথম, এক্সট্রিমলি ওপিনিয়েটেড জেনারেশন, হুম। আমাদের যে জেনারেশনটাকে আমরা রয়েছি বা এর পরের যে জেনারেশন গুলো আসছে, দে আর এক্সট্রিমলি ওপিনিয়েটেড, এর পাশে একটা কথা বলে দেবো, উইদাউট প্রপার নলেজ। এটা খুব ভয়ঙ্কর। এক্সট্রিমলি ওপিনিয়েটেড হওয়া ইজ ওকে ইফ ইউ হ্যাভ, কারণ ওপিনিয়েটেড তো কোপার্নিকাসও ছিল, ওপিনিয়েটেড হুম। তো হুম। সক্রেটিসও ছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুরও ছিলেন, এবং আরো ঠিকই। প্রচুর ব্যক্তিত্ব ছিলেন। কিন্তু হুম। আমার ওপিনিয়নটা কতটা মানে ইনফরমেটিভ, কতটা জানার মধ্যে নলেজেবল হচ্ছি আমি, হয়ে ওপিনিয়ন দিচ্ছি, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেটা এই জেনারেশন নয়। এর থেকে সার্ভাইভ করব কিভাবে? প্রথম কথা, আমাকে দেখতে হবে আমি কতটা ইনফ্লুয়েন্সড হচ্ছি। হুম। একটা পোস্ট তুমি যদি খুব মাইনিউটলি এখন ফেসবুক বা ইনস্টাগ্রামের কমেন্ট অ্যানালিসিস করো, সেখান থেকে খুব ভালো তুমি আইডিয়া পাবে। হুম। ধরো একটা পোস্ট, সেটা পড়ে আমার অ্যাপারেন্টলি একটা মতামত তৈরি হলো, হুম। এইবার আমি কমেন্টে গেলাম কমেন্টটা করব বলে, হুম। আমি দেখলাম ম্যাক্সিমাম কমেন্টস আমার অপোজ কমেন্ট, হুম। আমি কিন্তু কমেন্টটা না করে বেরিয়ে যাব, হুম। বা সম্ভাবনা আছে। বা হুম। আমি ম্যাক্সিমাম দেখি
প্রথম যে কমেন্টটা করা হয় তার ফলো আপে অনেক কমেন্ট করা হয়, হুম। মানে কমেন্ট বক্সে রেসপন্ড টু রেসপন্ড কমেন্টস এন্ড তর্ক বিতর্ক। হুম। এবং সেখানে আমি দেখি জোর করে মতবাদ প্রতিষ্ঠা করতে হবে ওকে। হুম। ওয়াই সো? মানে আমি কোন চ্যানেলটা বেছে নিচ্ছে আমার মতামতকে এস্টাবলিশ করার জন্য, ম্যাক্সিমাম টাইম দেখা যায় যে এটা এস্টাবলিশ করলে এটার কোনো প্রোডাক্টিভ ওয়ে আউট নেই। তো আমি তো সেখানে টাইম ইনভেস্ট করছি, আমি তো সেখানে আমার এফোর্ট ওয়েস্ট করছি আমি লিটারেলি। তো আমি কেন করব? তো এখান থেকে বেরোনোর প্রথম কথা হচ্ছে এটার কারণটা কি, তুমি বললে না কি যে এক্সট্রিমলি অপিনিয়েটেড উইদাউট প্রপার নলেজ। হুম। নলেজ যদি থাকেও উইদাউট প্রপার অ্যানালিসিস আমি বলবো। হুম। ঠিক। ও এক একটা ঘটনার সিনথেটিক অ্যানালিসিস করছে না, ক্রিটিক্যাল থিঙ্কিং তৈরি হচ্ছে না। কারণ হচ্ছে মাথাটা খাটাতে তো সময় লাগে, তার থেকে মুখ দিয়ে জাজ করে দেওয়া তো সহজ। ও। তো সেখানে আমি দেখবো যে ম্যাক্সিমাম মানুষ কি বলছে, আমি সবারটা নিলাম, নিয়ে আমি হচ্ছে ওই ধরো ওই লিটারেচার রিভিউর মতো আমি অনেকগুলো রিসার্চ আর্টিকেল পড়লাম, একটা প্রিসাইজ আমি লিখে দিলাম। তো আমরা না যে কোনো ঘটনার পরে একটা নিজে নিজে ভেবে নিই যে আমি ঠিক কোথায় থাকবো, আমি কি এটার পজিটিভে বলবো না নেগেটিভে বলবো, না আমি মিউচুয়ালে থাকবো। তো অ্যাকর্ডিংলি আমি সবারটা বলছি পড়ছি, তারপর আমি বলে দিচ্ছি, তার মানে আমি ইনফ্লুয়েন্সডই হলাম, অপিনিয়টেড হলাম না। আর ফেসবুকে যেটা হয়, যেটা ভাবছে সেটা 10 জনে মিলে বলছে, বারবার বারবার করে আমি একটা জিনিস পড়ছি, তো আমার কাছে ব্যাপারটা এক্সট্রিম লাগে। হয়তো সবাই সবার মতো বলছে, কিন্তু দের আর লট অফ পিপলস, যে কারণে। আর আজকালকার এটা ট্রেন্ড, সবকিছুকে লেবেল করতে হবে, সবকিছুকে একটা জাজ দিতে হবে। হয়তো সেই জিনিসটা মাইনুটলি নয়, কিন্তু সেটাকে আমি লেবেলিং করে আরো বেশি করে এ করছি। এক্সামের আগে আমাদের একটা টেনশন হয়, আমরা বলি কি যে না একটা টেনশন তো হচ্ছে, গলা শুকিয়ে আসছে, এইটুকু আমরা বলতাম। ওদের হয় প্যানিক অ্যাটাক, সাফোকেটিং। তুমি ভাবো শব্দগুলো, মানে ওরা জিনিসটাকে লেবেল করে করে না আরো বেশি তিলকে তাল করে ফেলছে। মাথাতেই তো কিন্তু মানে এটার এফেক্ট যে ওরাই ফেস করছে সেটা ওরা কিছুতে বুঝতে পারছে না। না, হুম। তাই একটা বলবো যে তোমাকে ভ্যালুস শেখাতে বলেছিলাম আগের দিন। হুম। সেই ভ্যালু মানে কোনটাকে আমি কতটা ভ্যালু দেব, আমার কাছে বিপদের গুরুত্ব বেশি নাকি আমার নিরাপদ থাকার গুরুত্বটা বেশি, এটা বুঝতে হবে। তাহলে আমি কি, এক্সামের আগে টেনশন হচ্ছে, আমি এটাকে ভাবছি এটাকে কি বলে, প্যানিক অ্যাটাক বলে মনে হয়, বা ধরো কোনো একটা ভয় পাচ্ছি, আমি ইনস্ট্যান্ট গুগল সার্চ করছি এটাকে কি ঠিক বলে। ঠিক ঠিক ঠিক। এবার গুগল তো আমাকে ক্লিনিক্যাল টার্মস গুলোই দিচ্ছে, আর আমি তো উইদাউট ডায়াগনোসিস সেটা নিজের মধ্যে বসিয়ে নিচ্ছি। রাদার আমি যদি এটা করতাম, আচ্ছা আমার কেন টেনশন হচ্ছে, আমি কি নিয়ে ভয় পাচ্ছি একটু ভাবি তো, তাহলে আমি একটু অ্যানালিটিক্যাল থিঙ্কার হতাম। আমার তাহলে মনে হতো যে না সবকিছু একসাথে পড়ে নিয়েছি, তো যদি সব ভুলে যাই কি হবে। হুম। এবার আমার মধ্যে যদি মেডিটেশনটা থাকতো, আমি তাহলে বুঝতাম এক্সামে কোশ্চেন পেপার দেওয়ার পরে তো খানিকক্ষণ, মানে সরি, ফার্স্টে কপি দেয়, খানিকক্ষণ পরে হচ্ছে কোশ্চেন পেপারটা দেয়। হুম। ততক্ষণ আমি একটু চোখ বন্ধ করে বসে থাকি, হুম। যখন কোশ্চেন পেপারটা দেবে আমার ঠিক সব মনে পড়ে যাবে। হুম। কারণ আমি প্রচুর মক টেস্ট দিয়েছি, আমি পড়াশোনা করেছি, আমার তো ভয় পাওয়ার কারণ নেই, নার্ভাস হব না। আর রেজাল্ট কিভাবে দেখা যাবে, এটা তো জীবনের শেষ পরীক্ষা নয়। এই বোধগুলো যদি আমার মধ্যে থাকে, হুম। তাহলে আমি সত্যি অ্যানালিসিস করে নিতে পারি। হুম। হুম। ঠিক সেম গোস ফর ইনফ্যাচুয়েশন আর প্রেম। প্রচুর অ্যাডোলেসেন্স এমন আছে, ওরা ইনফ্যাচুয়েশনটাকে ইনফ্যাচুয়েশন হিসেবেই বুঝতে পারে, ওদের ঠিক কখনো কথা। মনে হয় যে এটা আমারই পার্ট অফ লাইফ। একদম। তো সেই বোধ থাকাটা খুব দরকার। এবং আমি ওটাই বললাম তো, মানে ছোট থেকে যদি গাছে তুমি প্রপার জল আলো হাওয়া দাও, সেই গাছ কিভাবে ডালপালা বিস্তার করুক, সেখানে যত পাখি আসুক সবাইকে ও ছায়াটুকুই দেবে, ও কারো ক্ষতি করবে না। ঠিক তার মানে আছে। তোমার কনভারসেশন থেকে আমি এটা বুঝলাম যে হুম। ব্রেন ইজ অলসো আ চাইল্ড টু আস। আমরা তাকে যা যা বোঝাবো, যা যা শেখাবো, যা যা অভ্যেস করাবো, ও সেভাবেই চলতে শিখবে। এবং সাবকনশিয়াস পুরো বাচ্চা, পুরো সাবকনশিয়াসের বয়স বাচ্চা। হুম। কোনো বাড়ে না, ও সব নিয়ে নেয়। এবার কনশিয়াসকে তাহলে ঠিক থাকতে হয় যে ও হুম। কতটুকু সাবকনশিয়াসকে দেবে, কতটুকু ও সাবকনশিয়াস থেকে নেবে। এটা সেজন্য সেলফ অ্যাওয়ারনেস ইজ ইম্পর্টেন্ট। সেলফ। ঠিক আছে। আমাদের অ্যাডোলেসেন্সদের এই জেনারেশনের ওরা সাফার করছে কি জানো তো, ওরা ইনফ্লুয়েন্সড হয়ে যাচ্ছে অ্যাওয়ার হওয়ার আগে। ওদের নিজেদের মতামত যে তৈরি হচ্ছে, সেই মতামতে কতটুকু নিজস্বতা আছে এটা প্রশ্নের বিষয়।
কারণ ওরা তো এদিক ওদিক সব দিক থেকে শুনছে, যেটা মনে হচ্ছে যে এইটা বললে সবাই পছন্দ করছে, তাহলে এটাই আমি বলবো। দিস ইজ নট ডান। এবং ওটাকে ওরা অভ্যেস করছে, ওরা শুধু নয়, আমরা প্রত্যেকে। কারণ আমি আমার একটা ফিয়ার, এই রেকর্ডিংটা স্টার্ট করার আগে তোমায় বলেছিলাম যে মাঝখানে আমি একটা দুটো দিনের জন্য একটু মেন্টালি ডিস্টার্ব ছিলাম, বিকজ আমার মনে হচ্ছিল যে এই যে একটা প্রপার একটা হেলদি ডিসকাশন, বিভিন্ন মানুষ যারা পড়াশোনা করেছে তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করছে থ্রু মাই চ্যানেল, এই ইনিশিয়েটিভটা ততটাও অ্যাপ্রিসিয়েটেড নয় যতটা হয়তো একটা খুব একটা ইনফ্লুয়েন্সিভ কন্টেন্ট নয় সেটা অ্যাপ্রিসিয়েটেড। এবং আমাদের ঠিকই। অ্যাপ্রিসিয়েশনটা এট সাম পয়েন্ট না আজকালকার সোশ্যাল মিডিয়ার যুগে ভিউজ এর ওপর ডিপেন্ডেন্ট হয়ে গেছে। ঠিক ঠিক। কত লোক দেখছে কোথাও গিয়ে, তো হুম। সেটাও আমার জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ আমি চাইছি যে ওই বিষটা বের করে এই মধুটা সমাজে যাক, তাই না? এবার দেখো, হুম। এটার একটা ব্যাপার আছে, হুম। সাস্টেইনেবিলিটি বলে একটা কথা আছে। হুম। যেগুলো আজকাল মানুষ দেখছে, কতটা সাস্টেইন করছে বলো? রিলস তো আমি যেটা দুবার দেখি সেটা 20 বার করে আসে। কিছুদিন ফেসটা চললো, দেন আমি চেঞ্জ করলাম, ওটা আরো 20 দিন ধরে আমাকে অকুপাই করে রাখলো। ইটস টেম্পোরারি। আচ্ছা, জাস্ট আমি, হ্যাঁ, হুম। সরি। তো ব্যাপারটা হচ্ছে কি যে সাস্টেইনেবিলিটি, যেমন ধরো 90s এর গানগুলো হুম। বছরে কটা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, নাইনটিজ এর গানগুলো। হ্যাঁ, 90s এর গানগুলো মানে বছরে কটা রিলিজ করতো, বা মুভির গান হিসেবে আমরা শুনি একদম রাতের একদম। বেলা। এখনো আমাদের কিন্তু ওই গানগুলো আমাদের বাবা মায়েরা কজন শোনে, নাম নিচ্ছি না, বাট আজকালকার গান। হুম। তো এটাকে সাস্টেইনেবিলিটি বলে। আমরা স্বর্ণযুগ বললাম, গোল্ডেন ইরা বললাম, দেখাই যাক না কি হয়। এখন আমরা দেখাই। যারা প্রোডাক্টিভ আছি, মানে প্রোডাক্টিভ বলবো না, আমি বলছি যে লার্নিং বা একাডেমিক্সে আছি, আর যারা কিনা এন্টারটেনমেন্টে আছে, দুটোরই দরকার আছে। কিন্তু আমি চাইছি ব্যালেন্স করে শুনুক। আমি একবারও বলছি না কি যে বাচ্চাদের হাত থেকে ফোনটা কেড়ে নাও, একদমই দেবে না। কারণ যেখানেই তুমি নিষেধাজ্ঞা জারি করবে, সেখানে কৌতূহল আরো বেশি করে বাড়বে। খুব true। তো ডোন্ট ডু ইট। হুম। তো সেই কারণে কি করতে হবে, তুমি ওকে ফোন দাও, ফোনে কোন অ্যাপস গুলো ও দেখবে? প্রচুর লার্নিং অ্যাপস আছে, হুম। একাডেমিক্যাল চ্যানেলস আছে, যেখানে অডিও ভিজুয়াল মেথডে ওকে পড়ানো হচ্ছে। ও হুম। বইটাও পড়ুক, বই পড়ে ও স্ক্রিন টাইমে ওটাই দেখুক। ও একটা বিষয়ের উপর চারদিক থেকে নলেজ গ্যাদার করলে ও নিজেই বুঝতে পারবে ডিসিশন মেকিং এর কনক্লুশন কি হবে। ও সেভাবে দেখুক। ফোনটা ওর কাছে প্রোডাক্টিভ ডিভাইস হোক, নাকি ডিস্ট্রাকটিভ। ঠিক আছে? ভেরি নাইস, ভেরি নাইস। তার তো মানে একটু আমাদের বুঝে। অ্যাডিকশন এবং যে কোনো ধরনের স্ট্রেস, যে কোনো ধরনের নেগেটিভ ইমোশন, সেটা হ্যান্ডেল করার জন্য এখনো অব্দি আমরা যে যে পয়েন্ট গুলো পেয়েছি: ওয়ান, ইউ নিড টু ড্রিঙ্ক আ লট অফ ওয়াটার, অ্যাটলিস্ট যতটা দিনে কনজিউম করা সম্ভব ততটা। 2 নম্বর, সেটা হচ্ছে যে একটু আমার সাবকনশিয়াস মাইন্ডকে বোঝাতে হবে যে বাবা, তুমি আপাতত যেটা ভালোবাসছো সোশ্যাল মিডিয়া, সেটা তোমার জন্য ভালো নয়। তো চেষ্টা করো জোর করে হলেও প্রথম 21 দিন কি 30 দিন একটু বই পড়ার অভ্যাস করো, বা কোনো হেলদি হ্যাবিট করো, টাইম ম্যানেজমেন্ট। বা ধরুন আমি একটা বই পড়লাম, আমি সোশ্যাল মিডিয়াতে ওটার একটা আমি রিভিউ পোস্ট করলাম, হুম। যার যেমন ভালো লাগলো লাগলো। মেক শিওর আমি কারো মতামতে ইনফ্লুয়েন্স হব না। আমি ধরো আমার একটা বই খুব ভালো লেগেছে, আমি লিখলাম, হুম। লোকজন সেখানে এসে কি একটা এটা একটা লেখা এরকম বলতে শুরু করলো। হুম। হুম। এবার সেখানে আমি ওদের সাথে ঝগড়া করতে পারি, সেখানে হুম। আমি এটাও করতে পারি, হ্যাঁ প্রত্যেকের তো নিজস্ব মতামত থাকে, আপনার ভালো নাই লাগতে পারে, আমার ভালো লেগেছে আমি এটা প্রকাশ করেছি, একদম। ধন্যবাদ আপনার জন্য, আমি এটাও বলতে পারি। হুম। তো ওইটাই আর কি, ওখান থেকে কিন্তু পারিবারিক শিক্ষাটা ভালো করে বোঝা যায় যে বোঝা আমি যায়, হ্যাঁ। কোনটা হ্যান্ডেল করছি। ইয়েস। একদম, একদম। আমার লাস্ট কোয়েশ্চেন, সেটা হুম। হচ্ছে, তুমি মেডিটেশনের কথাটা বললে, হুম। আমি তোমাকে, দেখো, আমাদের এখন আমাদের চারপাশে, খুব রিসেন্টলি বলবো, খুব বেশি সময় বলবো না, সোশ্যাল মিডিয়ার যে সবটা খারাপ সেটা কিন্তু নয়। তুমি যে একটা সুন্দর না কথা না। বললে, ব্যালেন্স, এই ব্যালেন্সিং পয়েন্টে কিন্তু সোশ্যাল মিডিয়ার আরেকটা দাড়ি পাল্লায় যে কন্টেন্ট গুলো রয়েছে, যেগুলো রিসেন্টলি মানুষের ফোকাসে আসছে, সেটা হচ্ছে, আমি একজন টিচার হিসেবে যেটা বলি, যে দ্য ইউনিভার্স ইজ ইনফাইনাইট, বিশাল হুম। বড়। এর একটা অংশ হচ্ছে বিজ্ঞান।
একদম। কিন্তু বিজ্ঞান ব্যতীত এর বাইরে, এর বিয়ন্ডে প্রচুর কিছু রয়েছে যেগুলো আনএক্সপ্লেনেবল, এবং হুম সেখান হুম। থেকেও কিছু পজিটিভ জিনিস শেখার আছে। আমি এক্ষেত্রে উল্লেখ করে রাখি আমার দর্শকদের কাছে, কোন রকম বুজরুকির কথা কিন্তু আমি এখানে বলছি না, আমি লার্নিং এর কথা বলছি। আপনারা যে লজিক্যাল প্যাটার্নে পড়াশোনা শেখার কথা ভাবছেন, সেটার বাদ দিয়েও কিছু ম্যাজিক্যাল লার্নিংস আমাদের চারপাশে এক্সিস্ট করে, যেটা হয়তো থ্রু সোশ্যাল মিডিয়া একটু একটু করে আমাদের সামনে আসছে। এবার সেখানেও কিছু জল রয়েছে, সেটা বাদ দিলাম। মেডিটেশন তার মধ্যে একটা, কারণ এই কারণে যে মেডিটেটিভ স্টেজ, যোগ, চক্র, এগুলো কথাগুলো আমাদের যেহেতু একটু আননোন, সেহেতু আমরা না খুব বেশি এটাকে প্রায়োরিটাইজ করি না। মানে আমার যে বান্ধবীর কথা আমি বললাম, 1.5 বছর আগে থেকে আমি ওকে, কারণ মেডিটেশন আমার খুব লং টাইমের প্র্যাকটিস, তো আমি আচ্ছা। আমার বান্ধবীকে কিন্তু কনস্ট্যান্ট বলে আসছি যে অডিও পাঠাই ওকে, বিভিন্ন হুম ফ্রিকোয়েন্সি, সাউন্ড ফ্রিকোয়েন্সির অডিও পাঠিয়ে বলি যে তুই এটা চালা, চালিয়ে তুই চুপ করে শান্ত হয়ে বস, আগে মনটাকে শান্ত কর। ওকে হুম। ব্রিদিং এক্সারসাইজ বলেছি যে তুই এটা কর, তোর ভালো লাগবে, স্ট্রেস রিলিজ লাগবে। আমি তোমাকে মেডিটেশনকে বিজ্ঞানসম্মতভাবে এই কারণেই বর্ণনা করতে বলছি যে আমার দর্শকরা যারা কিনা এক্সট্রিমলি লজিক্যাল হওয়ার একটা পয়েন্ট রাখে, তারাও বেশ। যাতে মেডিটেশনের ভ্যালুটা বুঝতে পারে, যে ওই হুম। মেডিটেটিভ স্টেটে ব্রেনে কি কি চেঞ্জেস হয়। বেশ, আমি এটা আসছি, কিন্তু আমি তোমার কাছে রিকোয়েস্ট করবো একটু আমাকে তুমি চার্জারটা কানেক্ট করার একটু সময় দাও। হ্যাঁ, ঠিক নিশ্চয়ই আছে, নিশ্চয়ই, একদম। তারপর একদম। থ্যাংক। তো সুস্মিতা গেছে চার্জার কানেক্ট করতে, এর পরের যে পয়েন্টটায় আমরা আসছি, মেডিটেশন বিজ্ঞানসম্মতভাবে একটা মানব দেহকে কতটা ইনফ্লুয়েন্স করতে পারে ইন আ গুড ওয়ে, সেটা আমরা জানবো। এবং ও এই পয়েন্টটা ক্লিয়ার করার আগে আমি আমার তরফ থেকে বলছি যে আমার জীবনে, আমার চিন্তাধারায়, আমার কথা বলায়, আমার জাজমেন্ট দেওয়ার ক্ষেত্রে, বা জাজমেন্ট ইজ আ ভেরি রং ওয়ার্ড, ওপিনিয়ন দেওয়ার ক্ষেত্রে মেডিটেশন কতটা হেল্প করেছে শেষ কয়েক বছরে, আমি সেটা বলে বোঝাতে পারবো না। হয়তো মেডিটেশন না করলে এই জায়গাটা কেউ বুঝে উঠতে পারবে না যে হাউ মাচ ইম্পর্টেন্ট ইজ দিস, how much important is this. If you people are going through a lot of distracted or frustrated or stressed or sad situations of your life, so please do follow this part of this podcast in a must way, যে প্রত্যেকের মেডিটেশন করাটা কতটা ইম্পর্টেন্ট। আই হোপ সুস্মিতা এক্ষুনি আমাদেরকে জয়েন করবে, এবং জয়েন করলেই আমরা সেই বিষয়ে চলে যাবো। বলো। ওকে। তো মেডিটেশনের আমি যদি একদম বৈজ্ঞানিক ব্যাখ্যা তোমাকে দিই, তুমি বলো আমাদের ভালো কথা শুনতে ভালো লাগে, আর আমরা খারাপ কথাকে আমরা হার্ট হই, কেন হই? আচ্ছা, কারণ ভালো কথা আমাদের শরীরে এরকম কোনো হরমোন হয়তো সিক্রিট করে, যেটা, একদম। হ্যাঁ, যেটা মানে আমাদের ভালো শব্দের লাগে। তো একটা, প্রত্যেকটা জিনিসের তো একটা আলাদা ফ্রিকোয়েন্সি আছে। একদম ছোটবেলায় যখন শব্দ পড়েছিলাম যে ফ্রিকোয়েন্সি, হ্যাঁ, ওই যেখানে কম্পন নেই সেখানে শব্দ নেই। হুম। তো সেই কম্পনটা, সেই চলমান শক্তিটা আমাদের ব্লাড ফ্লো করছে সারা শরীরে, অ্যাকর্ডিংলি আমাদের এক একজনের টোনাল অ্যাক্টিভিটি এক এক রকম হচ্ছে হুম। আমাদের ব্রেইনের। তুমি দেখো, কারো হয়তো মুখস্থ করতে বেশি ভালো লাগে, কারো হয়তো মুখস্থ করলে একদমই মনে থাকে না জিনিসটা হুম। বুঝে পড়লে। যার যার একটা ব্যক্তিগত ব্যাপার। এবার এক একজনের কেন এক এক রকম ব্যাপার হয়। হুম। আগের দিন একটু হ্যান্ড রাইটিং এর কথা তুলেছিলাম, যে আমি কিভাবে ভাবছি সেটাই আমার সেন্সরি থ্রু মোটর অর্গানে এসে আমাকে সেইভাবে লেখাগুলোর শেপ ক্রিয়েট করছে, সাইজ ক্রিয়েট করছে। সেম ভাবে আমাদের প্রত্যেকের যেটা একই রকম, সেটা হচ্ছে আমাদের ফিজিক্যাল স্ট্রাকচার। এবার হরমোনাল অ্যাক্টিভিটি তো সবার একই রকম নয়। নয়তো আজকে অ্যাডোলেসেন্সে প্রত্যেকের তো ছেলে হিসেবে মেয়েকেই ভালো লাগে না। ঠিক। কোনো ছেলের ছেলেকে ভালো লাগে, কোনো মেয়ের মেয়েকে ভালো লাগে, কোনো ছেলের তার থেকে বয়সে বড় মেয়েকে ভালো লাগে। হুম। যেগুলো সোসাইটির নর্মস অনুযায়ী আমরা আনকনভেনশনাল বলি, হুম। কিন্তু আমরা এটাও বলি যে প্রেমের মধ্যে তো কোনো কনভেনশনাল আনকনভেনশনাল নেই।
পছন্দ অপছন্দের তো কোনো ফর্মুলা নেই। তার মানে কি আমাদের এক একজনের ব্রেইনের ওয়েভলেংথ এক এক রকম হয়, এক ওয়েভলেন্থ। এক রকম। হ্যাঁ, ব্রেনের ওয়েভলেংথ, যে কারণে আমরা নিজেদের কম্প্যাটিবল পার্টনার খুঁজি, কম্প্যাটিবিলিটি ম্যাচ বলি না, যে আমার ওয়েভলেংথের সাথে কার ওয়েভলেংথ ম্যাচ করছে। চিন্তাধারা, হাসি, মানুষের শখ এক এক রকম হয়। কারো হয়তো মুভি দেখতেই বেশি ভালো লাগে, কারো আবার বইটা পড়তে বেশি ভালো লাগে, কারো হয়তো স্মেল ভালো লাগে বেশি, হয় না, আতর, মানে অনেক ধরনের অ্যাস্থেটিক তো। এক একজনের এক একটা সেন্সারি অর্গান আছে যেটাকে অ্যাক্টিভেট করলে পরে, কারো দেখবে কি মানে বলে কি যে আমার কোনো কিছু না, খারাপ কথা শুনলে আমি বেশি হার্ট হই, তার মানে ওর অডিটোরিয়াল সেন্সেশনে ও বেশি সেন্সিটিভ। কারো হয়তো দেখবে ভালো খাবার ওর মুডটা এমনি ভালো করে দিতে পারে, তার মানে ওর জিভের টেস্ট প্যালেটের সেন্সেশনেও বেশি সেন্সিটিভ। কারোর দেখবে ভালো কিছু দেখলে, মানে খুব একটা ভালো মুভি দেখলে, বা ধরো ভালো গান শোনাটাও তো অডিটরি হচ্ছে, বা আমি স্ট্রেস নিতে পারি না, আমার একটু অন্য কোথাও গিয়ে ঘুরে আসতে হবে, আমার উইকেন্ডে ছুটি চাই, তো ভালো নেচারের ভিউ দেখলে তার মানে ভিজুয়াল সেন্সেশন বেশি অ্যাক্টিভেটেড। এবার আমাকে ফার্স্টে বুঝতে হবে আমি ঠিক কোন সেন্সরি অর্গানে আমি বেশি স্টিমুলেটেড হই। অ্যাকর্ডিংলি আমি মেডিটেশনটা কেন করছি, যাতে এই পাঁচটা সেন্স অর্গান, পঞ্চ ইন্দ্রিয় বলি আমরা, পঞ্চ ইন্দ্রিয় বলি ঠিকই, ষষ্ঠ ইন্দ্রিয়কে অস্বীকার করে যাই, ঠিক আছে? তো সেইটা যখন আমার ঠিক সমতায় থাকে, ষষ্ঠ ইন্দ্রিয় যদি আমি আমি অ্যাক্টিভেট করতে বলছি না যে তৃতীয় নয়ন খুলে যাবে, সব ওই প্যারাসাইকোলজিক্যাল জিনিসপত্র আমি যাচ্ছি না, ওগুলোর এক্সিস্টেন্স নিয়ে আমি নিজেও খুব একটা শিওর নই যে আমি বলবো, কিন্তু আমি এটুকু বলতে পারি আমার অ্যাটেনশনটাকে যদি আমি ঠিক রাখি, ঠিক আছে, ষষ্ঠ ইন্দ্রিয় এক্সিস্ট করুক কি না করুক সেটা আমাকে যাতে ডিস্টার্ব না করে, এটুকু হচ্ছে আমার বক্তব্য। তো সেটাকে ঠিক রাখার জন্য আমি যদি শান্ত হয়ে কিছুক্ষণ বসে থাকি, তাহলে না আমি অনেক কিছু সুন্দর করে বুঝতে পারবো। তুমি একটা গ্লাসে ধরো কতগুলো জিনিস নিলে, জল দিয়েছো, তুমি শেক করছো, ভেতরে কি কি আছে তুমি বুঝতে পারবে না তো, তুমি গ্লাসটাকে রেখে দাও, ওই শেকিংটা থিতিয়ে যাক, এইবার তুমি স্বচ্ছ জলের নিচে বুঝতে পারবে জিনিসটা কোথায় কি আছে। এইবার সারাদিনের কাজের মধ্যে দেখো আমি কত কিছু করছি, আমরা সারাদিন বিজি লাইফ তো, এই এক্সেল শিট, সেই ডেটা, সেই কাজ, একে স্কুলে পাঠানো, আমার বরকে খাবার দাও, এভরিথিং আমি করছি। আফটার টাইম আমি স্ট্রেসড, আমি ভুলে যাচ্ছি কিন্তু ইনফরমেশন। আজকাল মানুষের খুব সমস্যা যে আমরা না ভুলে যাচ্ছি। ভুলে কেন যাই? কারণ রিটেনশনের জন্য যে টাইমটা দেওয়া উচিত সেটা আমরা দিচ্ছি না। তুমি যদি একটু চুপ করে বসে থাকো, এবার তুমি একটা ফুল গ্লাস অফ ওয়াটারের সাথে নিজেকে তুলনা করো, তোমার মধ্যে কনস্ট্যান্ট শেক চলছে, তুমি এটা ওটা ভাবছো, তুমি একটু স্থির হয়ে যাও, তুমি দেখবে যেগুলো তুমি ডিসিশন পাচ্ছিলে না তুমি এবার স্বচ্ছভাবে জিনিসটা দেখতে পাচ্ছ। অনেকটা না ঠিক ভিড় বাজারের মধ্যে যখন তুমি হেঁটে বেড়াবে, তুমি পুরো বাজারটাকে হাতের তালুর মতো হয়তো চেনো, কিন্তু পুরো অ্যাসপেক্টটা তুমি বুঝতে পারবে না। তুমি উঁচু তলার কোনো ছাদে দাঁড়িয়ে পুরো বাজারটাকে দেখো, তুমি পুরোটা দেখতে পারবে। তো কখনো আমাদেরকে ওই বাজার থেকে বেরিয়ে ছাদে গিয়ে দাঁড়ানোটা দরকার, ঠিক আছে? তো সেই কারণে মেডিটেশনটা, যেটা আমার ব্রেনকে খানিকটা স্তিমিত করবে স্টিমিউলেশনের থেকে। এবার আমাকে বুঝতে হবে আমি কোনটা, আমার আমার যদি ধরো স্মেল সেন্সেশনের প্রতি আমি বেশি সেন্সিটিভ হই, আমি সামনে একটা অ্যারোমেটিক ক্যান্ডেল জ্বালিয়ে করতে পারি, মানে বসে থাকতে পারি। আমি বলছি না যে অ্যারোমেটিক ক্যান্ডেল মানে খুব পজিটিভ এনার্জি, সবার ক্ষেত্রে নাই হতে পারে। যাদের ফ্লোরাল অ্যালার্জি থাকে তাদেরকে তুমি একটা ফ্লোরাল এসেন্স ক্যান্ডেল জ্বালিয়ে দাও তো গেল। তো বিপদ। সেই কারণে, হ্যাঁ, তো সেই কারণে হচ্ছে যে আমাকে বুঝতে হবে আমার কোনটা ভালো লাগে, সেই জায়গাটায় আমি তাহলে একটু কমফোর্টেবল হয়ে যাব। আমার না মনোনিবেশ করতে কম টাইম লাগবে, আমি সহজে একটু মনটা দিয়ে একটু বসে থাকতে পারবো, ওই জায়গাটায় থাকতে আমার ভালো লাগবে, ঠিক আছে? এবার মেডিটেশনের অনেক ওয়ে আউট হয়, মেডিটেশন মানে শুধু আমি ওই ধ্যান ধ্যান ধ্যানমগ্ন হয়ে বসে থাকলাম, ব্যাপারটা ওরকম নয়। আমি খুব মন দিয়ে একটা পেন্টিং করলাম, আমি খুব মন দিয়ে কিছুক্ষণ আমি গাছ টাছ নিয়ে একটু চর্চা করলাম, এটাও আমার মেডিটেশন। শুধু আমি কি সবকিছু ভুলে গিয়ে একটা, যেটা আমার করতে ভালো লাগে, আমি ওখানে একটু বসলাম, আমি একটু শান্ত থাকলাম। ওই গাড়িটা অনেক দূর চলতে পারে যদি আমরা একটু
স্টেপ ব্যাক করি না। একদম, একদম। সেই সেটাই হচ্ছে মেডিটেশন। এটা হচ্ছে খুব সহজে আমি তোমাকে বোঝালাম যে একটা বিজ্ঞানটাকে আমরা এভাবে নিই, বিশেষ জ্ঞান তো বিজ্ঞান। তো আমি জ্ঞানটাকে এভাবে নিই যে আমার একটা ঠিকঠাক প্রোডাক্টিভ একটা শান্ততা দরকার জীবনে, যেটাকে আমি মেডিটেশন বলছি, যে আমাকে একটু স্থির হতে দেবে, আমার বডি আর আমার মাইন্ড হাত ধরে কাজ করছে কিনা এটা বুঝতে দেবে। নয়তো আমি কিছু চিন্তা ভাবনা করছি না, করার হচ্ছে করে যাচ্ছি, নয়তো আমি কিছু চিন্তা ভাবনা করছি না, তো আমি ভাবার হচ্ছে ভেবে যাচ্ছি। তো আমি ডেভিয়েটেড হচ্ছি কিন্তু দুদিক একদম, থেকেই। একদম। আমি তো সেটাকে আমি জানি না আমি ইনফরমেশনটা কতটা ঠিক দিচ্ছি, বাট যেহেতু আমি নিজে একজন মানে পডকাস্টার প্রেজেন্টলি, সেটা আমি প্রচুর পডকাস্ট শুনি। তো একটা পডকাস্টে একটা ইনফরমেশন আমি শুনছিলাম যে ডিউরিং মেডিটেশনাল ফেজ, ফেজ নট মানে এমন না যে একদিন করলেই হবে, বাট এই পুরো হুম, ফেজটা চলাকালীন ব্রেনের নাকি এমিকডেলা বলে একটা পোর্শন হয়, যেটা ধীরে 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 ছোট হওয়া শুরু করে, যেটা হয়তো স্ট্রেস ফ্যাক্টরকে কমিয়ে দেয়। মানে আহ, আমরা এবল হয়ে যাই যে স্ট্রেসটা কি করে ম্যানেজ করব, বা স্ট্রেস জমতে দেব না এই বিষয়টাকে। আমি কি এটা ঠিক বললাম? এবার দেখো, অ্যামিগডালা হচ্ছে ব্রেনের ইমোশনাল, মানে লিম্বিক সিস্টেম, অ্যামিগডালা এগুলো হচ্ছে ফিয়ার, রেজ, এগুলোকে মানে ভয়, রাগ, এগুলোকে ওই পার্টটা কন্ট্রোল করবে। ওকে, ঠিক আছে। ওকে। এবার অ্যামিগডালার সাইজ ছোট হয়ে যাওয়াটা হচ্ছে মাস্কুলার চেঞ্জ, সেটার জন্য খুব টাইম লাগে। ঠিক আছে। কারণ একটা মাসেল, ওটা আমার অ্যাডাল্ট ব্রেনে একটা মাসেল বসে গেছে, সেটার আমি সাইজ ছোট করে দিচ্ছি, মানে প্রচুর এফোর্ট দিতে হবে আমাকে। ঠিক আছে, বাইরে থেকে লেজার লাইট দিয়ে করে দিতে পারলাম আলাদা, কিন্তু মনের কথা চলছে মানে প্রচুর এফোর্ট দিতে হবে। আমার কথা হচ্ছে, আমি ফিয়ার, রেজ, এগুলো তো আমার না জানা থেকে আসে। ভয় তো আমি একটা জিনিস জানি না তাই থেকে আসে। তো আমি জেনে নিই, আমার মধ্যে বোধ তৈরি করি, আর আমি যদি একটু শান্ত হয়ে যাই, আমার মধ্যে স্থির বুদ্ধিটাও চলে আসবে। তাই না? মানে আমি ধরো একটা কিছু শুনছি, শোনার আগে আমি বলে দিলাম, তখন আমরা কি বলি, তারা আগে পুরোটা শোন, শান্ত হয়ে একটু শোন, তারপর তুই জাজমেন্ট দিবি। তো ওই শান্ততাটাই জীবনে দরকার। বড্ড বেশি হ্যাপাজার্ড হয়ে যাচ্ছি। আরেকটা জিনিস, ডিসিপ্লিন আমি করতে বলেছি ঠিকই, অনেক স্টুডেন্টকে আমি এরকম দেখেছি, যেহেতু আজকে আমি অ্যাডোলেসেন্ট সাইকোলজি নিয়ে বলছি, আমি আমার ক্লাস 11 12 ওই রেঞ্জের ব্যাপারটাতেই যাচ্ছি। ওরা রুটিন ফলো করে, ধরো একদিন কোনো একটা কারণে রুটিন একটা ফলো করতে পারলো না, সেটা নিয়ে বাকি দিনটা ওরা গিল্টি ফিলিং করে। তো ডোন্ট ডু ইট। তুমি রুটিন তো ফলো করো, কিন্তু সেটাকে খুব স্ট্যাগনেন্ট হিসেবে নিও না। মানে কোনো কিছুই না আমি খুব স্টাবর্নলি বা ধরে স্ট্যাগনেন্ট ওয়েতে করছি যে এটা না করতে পারলেই জীবন শেষ, না। বা কোনো কিছু হয়নি হয়নি গেল গেল, এতটা ক্যাজুয়ালও না। যদি তুমি ফলো করতে না পারো, তুমি প্রশ্ন করো নিজেকে যে কেন হলো না, তারপরে এটা হতে হলে কি করতে হবে সেই উত্তরটাও নিজে খোঁজো, দ্যাট ইজ ক্রিটিক্যাল অ্যানালিসিস। বা নিজে যদি আমি নিজের ক্রিটিক হয়ে যাই, অন্য কারো কোনো ক্রিটিসিজম আমার গায়ে লাগবে না, তাহলে লোকে কি বলবো এই ভয়টাও আমার হবে না। ফিয়ার আর রেজ আমার রাগও হলো না, তো ফিয়ার আর রেজ আমি এমনিও কমিয়ে দিলাম। ঠিক থ্যাংক আছে। ইউ সো মাচ সুস্মিতা, থ্যাংক ইউ সো মাচ। আমার কিছু বলছিলে, তুমি কিছু বলছিলে, আমি কি মাঝখানে বললাম? না না না, আমি বললাম যে তাতে আমার অ্যামিগডালা, লিম্বিক সিস্টেম, আমি তো আজকে একটা সায়েন্সের স্টুডেন্ট নাও হতে পারি, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু আমারও আছে। ব্রেইনে কোথায় কি আছে সেগুলো তো আমি মাইনটলি নাও জানতে পারি, কিন্তু ব্রেইনের রিয়াকশন গুলো তো আমি ফেস করি। হুম। তাতে যদি আমার নিজের সেলফ অ্যাওয়ারনেস থেকে ডিসিশন গুলো নিজে নিজে নিই, আর আমি যদি নিজেকে নিজে ক্রিটিসাইজ করি, নিজের লিমিটেশনস গুলো যদি নিজে লেবেল করি, তাহলে তো আমি অ্যাজ আ হিউম্যান বিং মোর কমপ্লিট হচ্ছি ডে বাই ডে। আর ঠিক সেটাই কথা, তো লাইফের জার্নি। ঠিক তো কথা। আমি সে অ্যামেজিং, মানে তোমার সাথে কথা বলে আমার খুব ভালো লাগে, কারণ প্রথম কথা যে তুমি খুব শান্ত ধীরে সুস্থে বলো, অ্যান্ড আমার পুরোটা রেজিস্টার করতে সুবিধা হয়, কারণ তুমি খুব সহজ ভাষায় বলো, যেটা আই হোপ আমার অডিয়েন্সদেরও খুব সুবিধা হয়। আমিও চাই যে সবাই শুনুক, এবং শুনে যদি বোঝে তাহলে একটু লাইফটাকে ঠিকঠাক করে সবার এগোক, সবাই ভালো থাকুক। ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট লং রানে এটা ভীষণ দরকারি, টু বি সিস্টেমেটিক, অ্যাটলিস্ট আপ টু সাম এক্সটেন্ট। একদম। এটা মানে আমি যদি চেষ্টাটা জারি রাখি আর আমার মধ্যে যদি ইচ্ছে শক্তিটা ঠিকভাবে থাকে, তাহলে আমার মনে হয় জীবনটা একটু সহজ সুন্দর হতে একটু পারে সহজ সুন্দর। ভবিষ্যৎ। Thank you so much for being with us, being with Shahid Vidyani for so থ্যাংক long time.
একদম। আর তোমার চ্যানেলের জন্য অনেক 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 বেস্ট উইশেস। আমি নিজে একটু ভার্চুয়ালে কম আছি, আমি চেষ্টা করছি ঢুকতে, টাইম আচ্ছা, ম্যানেজমেন্টটা ঠিক আমিও যাব। হ্যাঁ। আমি তখনও বলবো মানে এই চ্যানেলটা চলুক, দরকার আছে আমাদের। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক থ্যাংক ইউ ইউ সো ভেরি মাচ। মাচ সুস্মিতা। খুব ভালো থাকো। আই হোপ পরবর্তীকালে আবারও আমাদের মধ্যে কথা হবে, আলোচনা হবে, এবং অডিয়েন্সরা তোমাকে পাবে চ্যানেলের থ্রুতে। থ্যাংক ইউ সো মাচ। আজকে পডকাস্ট এই পর্যন্তই। সাহিত্য বিজ্ঞানের সাথে থাকুন, কাইন্ডলি থাকুন, কারণ এই যে মানুষগুলো আসছে তারা তাদের শিডিউলে কিন্তু প্রচন্ড ব্যস্ত, এবং আমি জানি সুস্মিতা কতটা ম্যানেজ করে সেখান থেকে এতটা টাইম আমাদের জন্য বার করে দিয়েছে, বা আমার অন্য গেস্টরা। থ্যাংক ইউ সো মাচ টু দেম। এবং তোমরাও দেখো, তোমরা এগিয়ে আসো, চ্যানেলকে সাপোর্ট করো, এবং নিজেদের লাইফটা একটা সিস্টেমে করে তোলো। কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইউ আর গোয়িং টু হেল্প ইউর সেলফ, নো ওয়ান। একদম To be সেটাই। that, to do that, you need to be disciplined in your own ওকে, life. ঠিক আছে। টাটা। ঘুমোতে